হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের অনলাইন লাইভ ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ জাভেদ আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মিনারেল। আমি গত দুটা ক্লাসে নিয়ে মিনারেলের অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করেছি। আমরা ট্রেস এলিমেন্টে ছিলাম। তো মিনারেলের আজকে আমরা লাস্ট ক্লাস আমি আজকে নিব। ট্রেস এলিমেন্টের উপরেই আমাদের এই আজকের ক্লাসের সাথে সাথে আমাদের মিনারেল চ্যাপ্টারটা আমরা শেষ করে দেব। পরবর্তী আমাদের সিডিউল ক্লাসে আমরা নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের অন্য চ্যাপ্টার আমরা পড়ব। তার আগে আমি তোমাদের মেসেঞ্জারে এই চ্যাপ্টার থেকে আমরা যেটা পড়বো এর পরের চ্যাপ্টার থেকে ওইটা সম্পর্কে আমি টপিকস দিয়ে দিব। তো আসো আমরা শুরু করি আজকে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের মিনারেল। আজকে আমাদের অসম্পূর্ণ যে সর্বশেষ কিস্তিটা ছিল ওটা নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের একটি কথা বলে রাখি যে আমি যতবারই এই অনলাইন লাইভ ক্লাসে যতটুকু পরিকল্পনা করে বা প্রস্তুতি নিয়ে তোমাদের আলোচনা করতে চেয়েছি, কিন্তু আমি কোনোদিনও পুরোপুরি ক্লাস নিতে পারিনি। এটার দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে যে ফেসবুক লাইভটা নিজে নিজে লাইভটা বন্ধ হয়ে যায়, যেখানে আমার নিজের কোনো হাত নাই। তো সেই ক্ষেত্রে কিছুটা অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি, যেহেতু ফেসবুক লাইভটা নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। ধরো যে আমার ক্লাস প্রস্তুতি আছে 1 ঘন্টা, কিন্তু দেখা যাচ্ছে 40 মিনিট পরে সেটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমি কিন্তু ক্লাসগুলো বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু আমি রেকর্ডিংয়ে যাচ্ছি। তারপর আমি তো বুঝতে পারছি না যে আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে যেটা হয় যে পরবর্তীতে যখন আমার ক্লাসটা আমি শেষ করে ফেলেছি 1.5 ঘন্টা পরে, যখন আমি ক্লাস স্টপ করেছি, গিয়ে দেখি যে ক্লাস তো তার আগেই শেষ হয়ে গেছে, মানে নিজে নিজে বন্ধ হয়ে গেছে লাইভ থেকে। তো এই ধরনের সমস্যার সম্মুখীন আমি ইদানিং হচ্ছি, যেখানে আমি নিজেও বুঝতে পারছি না যে আমার লাইভটা কখন বন্ধ হয়ে গেল। কারণ হচ্ছে তোমরা কেউ আমাকে ফোন করে বলছো না যে স্যার লাইভ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি আমার রুম থেকে আমি ঠিকই ক্লাস নিয়ে যাচ্ছি। তো এই ধরনের পরিস্থিতির কারণে আমি প্রথমেই তোমাদের কাছ থেকে এই জন্য এই কথাটা বলে নিলাম যে আমি হয়তো লেকচার দিয়ে যাচ্ছি কিন্তু লাইভ বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, আমি এর আগে করেছিলাম যে 10 মিনিট পর আবার আমি লাইভে গেছি। তো এটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো আসো দেখি আজকে আমরা কতটুকু যেতে পারি। গত ক্লাস সম্ভবত আমরা 40 বা 45 মিনিট করেছিলাম। আজকেও আশা করছি যে আমরা 40-45 মিনিট থাকতে পারবো। তো আসো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাস স্বাভাবিকভাবে আমি এডিট করেছি, এডিটেড বাই জাভেদ আহমেদ। এটা হচ্ছে আমার নিজের এডিট করা, যেহেতু আমার নিজের, এই কারণে আমার ছবি দিয়ে আমি দিয়েছি যাতে অন্য কেউ এটা দাবি করতে না পারে যেটা আমার করা। ওকে, আসো আমরা গত ক্লাসে ক্রোমিয়ামের এই পর্যন্ত ছিলাম। রাইট শর্ট নোট অ্যাবাউট ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে একটা ট্রাস এলিমেন্ট। আমরা এটা সম্পর্কে অলরেডি আলোচনা হয়ে গেছে। তোমার পিপিএম সেটাও আমি বলেছি, এটা একটা মেজারমেন্ট। তো এখানে একটা কথা আছে যে যে ইট ইজ প্রেজেন্ট ইন দ্য ব্লাড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, স্কিন, হেয়ার, ব্রেইন অ্যান্ড টিস্যু। এই ক্রোমিয়ামটা এই খনিজটা কোথায় কোথায় থাকে? আমাদের রক্তে থাকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে থাকে, স্কিনে, ত্বকে থাকে, হেয়ারে থাকে, ব্রেইনে থাকে এবং টিস্যুতে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আসলে আমরা দেখে নিই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কোথায়। যে রেনাল কথাটা মানে কিডনি। ওই কিডনির উপরের অংশটা দেখো যে হলুদ রঙের দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। গ্ল্যান্ডের কাজ কি? গ্ল্যান্ড হচ্ছে আমাদের দেহে গ্ল্যান্ডের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন সেক্রেট করা। এই হরমোন আমাদের বৃদ্ধিতে, আমাদের মানে শরীরে বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় আমাদের শরীরকে স্বাভাবিক রাখতে এই হরমোনগুলো কাজে লাগে। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপস্থিতি কোথায়? আমাদের যে দুটো কিডনি আছে পেটের দুই ধারে, ওই কিডনির মাথার উপরে থাকে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আসো আমরা একটু এই শর্ট নোটসের পরের অংশটা পড়ি।
Chromium is believed to be involved in the metabolism of glucose. Metabolism of গ্লুকোজটা কি করে জানো? তোমার গ্লুকোজ এবং অক্সিজেন মিলে যে মেটাবলিক করে কি করে আমাদেরকে এনার্জি রিলিজ করে, গ্লুকোজ এবং অক্সিজেন মিলে। এটা কাদের সাথে? কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে মিলে তারা কি করে? এনার্জি তৈরি করে। হ্যাঁ, আমাদের রক্তের মধ্যে যে সুগারের যে আয়নগুলো আছে, যেটাকে বলা হয় ফ্র্যাক্টোজ এবং গ্যালাক্টোজ, এটা কি করে? এটা রক্তের সাথে ট্রাভেল করে লিভারে। সে লিভারে গিয়ে এই ফ্র্যাক্টোজ এবং গ্যালাক্টোজ এরা লিভারে গিয়ে গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে, এটা লিভারে গিয়ে সেটা ফ্র্যাক্টোজ এবং গ্যালাক্টোজ গ্লুকোজে পরিণত হয় এবং এই গ্লুকোজটা আমাদেরকে এনার্জি দেয়। এই যে মেটাবলিজমটা হচ্ছে, এটাকে বলা হয় মেটাবলিজম অফ গ্লুকোজ। ইট ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন ন্যাচারাল ফুড আইটেমস। আমরা যে প্রতিদিন যে ফুডগুলো আমরা খাচ্ছি, হ্যাঁ, এই ফুডগুলো যে আমরা প্রতিদিন খাই, এই ফুডের মধ্যে আমরা প্রাকৃতিকগতভাবে আমরা এই ক্রোমিয়ামটা পেয়ে যাই। দ্য নর্মাল সেরাম লেভেল ইজ 0.02 মিলিগ্রাম পার 100 ml। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে নর্মাল রিকোয়ারমেন্ট ইজ 0.50। ক্রোমিয়ামের পরিমাণ আমাদের রক্তে কত? 0.50 মিলিগ্রাম ডেইলি। ঠিক আছে, এটা মনে থাকবে। এবার আসো আমরা ক্রোমিয়ামের শর্ট নোটসটা দেখলাম। এখন আসো, হোয়াট আর দ্য সোর্সেস অফ ক্রোমিয়াম। আমরা ক্রোমিয়ামের উৎসটা কি, আমরা কোত্থেকে ক্রোমিয়ামটা পেতে পারি। আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, আশা করি এখন আরও স্পষ্ট তোমরা শুনতে পাবে আমার কথা। ফ্যানটা বন্ধ হয়ে গেছে, এতক্ষণ ফ্যানটা চালু ছিল। তো হোয়াট আর দ্য সোর্সেস অফ ক্রোমিয়াম। সোর্সেস অফ ক্রোমিয়াম দেখো, ক্রোমিয়াম ইজ প্রেজেন্ট ইন হোল গ্রেন সিরিয়াল। ক্রোমিয়াম ইজ প্রেজেন্ট ইন হোল গ্রেন সিরিয়াল। আমি একটু পরে দেখব ইয়েস্ট এবং লিভার অ্যান্ড মিট, এটাতে আমরা ক্রোমিয়াম পাই। আসো আমরা দেখি হোল গ্রেন সিরিয়ালটা কি। হোল গ্রেন সিরিয়ালের মধ্যে আমরা দেখতেছি গম দেখতেছি, দেখো ভুট্টা দেখছি, তারপরে চালের মতো আছে, বার্লি আছে। তোমরা দেখো এগুলো হচ্ছে হোল গ্রেন সিরিয়াল, এটা আমাদের প্রাত্যহিক খাবার। আমরা এই হোল গ্রেন সিরিয়ালটা আমরা আমাদের প্রতিদিনের খাবার থেকে পেয়ে যাই। তার মানে এই সকল খাবারে আমাদের ক্রোমিয়াম রয়েছে। এরপর আছে ইয়েস্ট। ইয়েস্টটা হয়তো অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে পরিচিত না। এটাও এক ধরনের খাবার, আমাদের দেশে এটা বিভিন্নভাবে এটা খাওয়া হয়। আসলে এটা বাংলাটা আমি বলতে পারছি না। ইয়েস্ট। এবার আসো আমরা উৎস দেখলাম। হ্যাঁ, এবার আমরা দেখবো যে ক্রোমিয়ামের কাজ। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাইট ডাউন দ্য ফাংশন অফ ক্রোমিয়াম। দেখো, ক্রোমিয়াম ইজ রিকোয়ার্ড ফর দ্য মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট অ্যান্ড লিপিড প্রোটিন। আমাদের প্রোটিনের মধ্যে যে ফ্যাটের পরিমাণ হচ্ছে, যে ফ্যাট যা আমাদের আমরা যে প্রতিদিন যে ফ্যাটটা খাই, এটা হচ্ছে লিপিড প্রোটিন। সেটা কি হয়? প্রোটিন আকারে আমাদের দেহের মধ্যে থেকে যায়, এটাকে মেটাবলিজম করে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা মেটাবলিক হয়। এটা হচ্ছে এক নম্বর ফাংশন। দুই নম্বর হচ্ছে ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ গ্লুকোজ টলারেন্স ফ্যাক্টরস। গ্লুকোজ টলারেন্স ফ্যাক্টরস হচ্ছে যে, এটা জিটিএফ বলি আমরা। এটা কি হয় জানো? এই গ্লুকোজটা তোমার সুগারের সাথে, গ্লুকোজটাই তো সুগার, এই গ্লুকোজটা ক্রোমিয়ামের সাথে মিশে, মেশার পর সেই করে কি করে যে লিভার থেকে আমাদের ওই যে প্যানক্রিয়াস থেকে যে আমাদের ইনসুলিন যে নিঃসরণ হয় না, সেই ইনসুলিন নিঃসরণটাকে বৃদ্ধি করে দেয়। অর্থাৎ সুগার এবং ইনসুলিনের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে ক্রোমিয়াম। ঠিক আছে, এটা তার হচ্ছে একটা কাজ। তিন নম্বর হচ্ছে প্রেজেন্স অফ ক্রোমিয়াম ইজ রিকোয়ার্ড ফর দ্য অ্যাকশন অফ ইনসুলিন অন গ্লুকোজ। এই যে একটু আগে যেটা বাংলা বললাম সেটাও 3 নম্বরে বলে দিছে একই কথা। প্রেজেন্স অফ ক্রোমিয়াম, ক্রোমিয়ামের উপস্থিতি ইজ রিকোয়ার্ড, দরকার, ফর দ্য অ্যাকশন, কাজের জন্য, অফ ইনসুলিন অন গ্লুকোজ, গ্লুকোজের উপর যে ইনসুলিন যে কাজ করে, যেটা ব্যালেন্স, যে ভারসাম্য রক্ষা করে। যেমন দেখো একজন ডায়াবেটিস রোগী, তার কি হয়? গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় বলেই তো তাকে ইনসুলিন দিতে হয়। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদের ফিজিওলজি, আমাদের শারীরিক একটা নর্মাল একটা প্রক্রিয়া, যেটা একজন ডায়াবেটিক রোগীর সে কি হয়? ইনসুলিনটা ঠিক মতো উৎপন্ন হয় না। হ্যাঁ, এ কারণে তাকে আলাদা করে ইনসুলিন দিতে হয়। দেখো হোয়াট কাইন্ড অফ, এটার পিছনে ক্রোমিয়ামের একটা বিশাল ভূমিকা আছে, এর ভারসাম্য রক্ষায় ক্রোমিয়ামের বিশাল ভূমিকা আছে। আচ্ছা, তিনটাই ছিল, এটা ছিল ফাংশন অফ ক্রোমিয়াম, 3টা ক্রোমিয়াম মনে রাখতে হবে।
হ্যাঁ, ক্রোমিয়ামটা দেখো আমরা দেখলাম যেখানে গ্লুকোজ এবং ইনসুলিনের সাথে এর সম্পর্ক আছে, আবার কার্বোহাইড্রেট এবং লিপিড প্রোটিন এটার সাথে ক্রোমিয়ামের একটা সম্পর্ক আছে। এটুকু বাংলায় যদি তোমরা এইটুকু মনে রাখতে পারো তাও তোমরা লিখতে পারবে। এবার আসো, হোয়াট কাইন্ড অফ প্রবলেম মে অ্যারাইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্রোমিয়াম। ক্রোমিয়ামের অভাবে আমাদের দেহে, ক্রোমিয়ামের অভাবে, এই ট্রাস এলিমেন্টের অভাবে আমাদের দেহে কী হতে পারে, কোন ধরনের সমস্যা হতে পারে। দেখো, ইফেক্ট অফ ক্রোমিয়াম ডেফিসিয়েন্সি দেখাচ্ছে, ডেফিসিয়েন্সি অফ ক্রোমিয়াম কজেস, যে কারণে হয় ডিস্টারবেন্স ইন গ্লুকোজ, যে গ্লুকোজে ডিস্টার্ব হবে, আমাদের এই যে সুগার তৈরি হবে না। লিপিড অ্যান্ড প্রোটিন মেটাবলিজম হবে। একটু আগে যেটা আমরা কাজ লিখলাম, ওই কাজটার মধ্যে শুধু যদি তুমি ডিস্টার্ব লিখে দাও যে এটা ডিস্টার্ব করবে, মানে ক্রোমিয়াম যে কাজগুলো করছে, যেটা তুমি একটু আগে ফাংশনটা পড়লাম, ওটার মধ্যে ওইগুলোর সাথে যদি তুমি শুধু ডিস্টারবেন্সটাও লিখে দাও, তুমি যখন কাজ পড়ে গেছো চলে আসছে ডেফিসিয়েন্সি, অভাব, তাহলে কাজের মধ্যে ওই কাজের পয়েন্টগুলোর মধ্যে তুমি ডিস্টার্ব লিখে দিবা, রিটার্ডেড লিখে দিবা, তাহলে তোমার উত্তর হয়ে গেল। কারণ ওই একই কথায় তো অভাব বাড়ি কি, ওইটার মধ্যে তো তার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। যেমন ডিস্টারবেন্স ইন গ্লুকোজে হবে লিপিড অ্যান্ড প্রোটিন ইন মেটাবলিজম, হ্যাঁ, অ্যান্ড গ্রোথ রিটার্ডেশন, এবং তোমার গ্রোথ, যে আমাদের একটা গ্রোথ হয় সেটার মধ্যে কি হবে, বাধার সৃষ্টি হবে। আচ্ছা, এবার আসো, পরের প্রশ্নটা ছিল রাইট ডাউন দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ ক্রোমিয়াম। আমাদের প্রতিদিন ক্রোমিয়ামের চাহিদা আমাদের কতটুকু। দেখি, দ্য নর্মাল রিকোয়ারমেন্ট ইজ 0.15 mg ডেইলি, একটু আগেও পড়লাম, অতি অল্প, এটা আমরা এমনিতেই পেয়ে যাই। ডেইলি রিকোয়ারমেন্ট অফ ক্রোমিয়াম ইজ মেড বাই দ্য নর্মাল ডায়েট, যে এমনিতে নর্মাল সাধারণ আমরা যে খাবারগুলো খাই, আমরা তাতেই আমরা ক্রোমিয়ামগুলো পেয়ে যাই। আসো, আমাদের ক্রোমিয়াম পর্যন্ত আমাদের ট্রেস এলিমেন্ট আমরা শেষ করলাম, এখানে ট্রেস এলিমেন্ট শেষ ছিল। এবার আমরা শুরু করব সেফ ওয়াটার। এটা একটা গুরুত্বপূর্ণ তোমার মিনারেল চ্যাপ্টারের শেষ চ্যাপ্টার হচ্ছে ওয়াটার, পানি, সেফ ওয়াটার। এটা অতি গুরুত্বপূর্ণ। আমি যেহেতু নিউরনের বই ফলো করছি, সেফ ওয়াটারটা অনেক বড় একটা চ্যাপ্টার, এখান থেকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমার কাছে যেগুলো মনে হয়েছে তোমাদের নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের মধ্যে আসবে, সেফ ওয়াটারে এমন কিছু কিছু প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে যেগুলো তোমাদের নিউট্রিশনের সাথে সম্পর্কিত না, মোটামুটি এটা চলে যায় তোমার মাইক্রোবায়োলজির সাথে সম্পর্কিত। এখানে বিভিন্ন ধরনের রোগের, তারপরে এই বর্ণনা, তারপরে কেন উৎপত্তি হচ্ছে, এগুলো আমার মনে হয় না যে তোমাদের নিউট্রিশনে এটা আসবে। নিউট্রিশন হচ্ছে পুষ্টির সাথে, তোমার দেহের স্বাভাবিক বৃদ্ধির সাথে যে প্রশ্নগুলো জড়িত, এই প্রশ্নগুলি সাধারণত এই পরীক্ষায় আসে। তো আসো আমরা সেফ ওয়াটার শুরু করতে যাচ্ছি। সেফ ওয়াটারের মধ্যে আমি আবারও বলছি, নিউরনের অনেকগুলো ছিল, আমি যেগুলো আমার কাছে মনে হয়েছে যেগুলো মোটেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, সেগুলো আমি আজকের এই অনলাইন লাইভ ক্লাসে আলোচনা করব না, ঠিক আছে? ওকে, হোয়াট আর দ্য ফাংশন অফ ওয়াটার। প্রথমে আসো আমরা ওয়াটারের, পানির কাজ কি আমাদের দেহে। অ্যাজ ইউজুয়াল আমাদের দেহের কথাই বলা হচ্ছে, যেহেতু তোমরা মেডিকেল সায়েন্স পড়ছো, সেক্ষেত্রে কিন্তু ওয়াটারের, পানির কাজগুলো এখানে হবে। দেখো, ফাংশন অফ ওয়াটার, ফাংশন অফ ওয়াটার এটুকু পড়ো, এখানে পানির কাজ, এখানের সাথে উইদাউটটা আলাদা। উইদাউট ওয়াটার দেয়ার উড হ্যাভ বিন নো লাইফ। সম্ভবত পানি ছাড়া কোনো জীবন নেই আমাদের পৃথিবীতে, হ্যাঁ, যে কোনো জীবন পানির উপর নির্ভরশীল। ওয়াটার কনস্টিটিউট নিয়ারলি 2/3 অফ দ্য টোটাল ওয়েট অফ দ্য বডি। আমাদের শরীরের যে ওয়েটটা আছে তার 2/3 হচ্ছে গিয়ে তোমার পানি, সোজা কথা। 79% অফ ব্লাড, আমাদের এই ওয়েটের 79 হচ্ছে রক্ত, 80% অফ ব্রেইন অ্যান্ড মাসেল অ্যান্ড 10% ইভেন বোন, এবং 10% বোন এবং কিসের মধ্যে রয়েছে, ব্রেইনের মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে গঠিত আমাদের পানি দ্বারা, কথা বুঝেছ? 80% ব্রেইনে আর 80% হচ্ছে পানি, 79% হচ্ছে রক্তে, হ্যাঁ, আর মাসাল আর বোনে হচ্ছে তোমার 10%। খেয়াল করো তোমরা, ঠিক আছে? এরপর আসো, ফিজিওলজিক্যাল ফাংশন অফ ওয়াটার। আর আমাদের যে ফিজিওলজি, যেটা শরীরের মধ্যে যে পানির কাজ, এখন আসছে নাম্বার 1, মেইনটেন হোমোস্টেসিস। হোমোস্টেসিস নিয়ে আমি একটু তোমাদের কথা বলে নেই। হোমোস্টেসিস কথাটা হচ্ছে যে আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে, যেটাকে আমরা এন্ডোক্রাইন সিস্টেম বলি, এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আমাদের অনেকগুলো গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ডের কাজ হচ্ছে হরমোন নিঃসরণ করা। এই হরমোন কি করে? এই হরমোন করে কি, এই হরমোন হচ্ছে আমাদের যে দেহের গঠন, এই যে আমাদের দেহের বৃদ্ধি, যেমন মেটাবলিজমটা করছে, যেমন হরমোন মেটাবলিজম করে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, আমাদের গ্রোথ ডেভেলপমেন্ট, তারপর টিস্যু ফাংশন, এই যে টিস্যু যে কাজ করে, তারপরে সেক্সুয়াল ফাংশন, রিপ্রোডাকশন, আমাদের স্লিপ, আমরা যে ঘুমাই, তারপরে আমাদের যে মুড,
এবং এই যে এগুলো কি হয়, হরমোনের কারণে কিন্তু আমাদের দেহের মধ্যে এইগুলো নিয়ন্ত্রিত হয় সেটা। এবং এটাকে তোমার একটা ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করে, যে পুরো শরীরের মধ্যে যে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসরণ হয় এবং এই হরমোনগুলো রক্তের সাথে মিশে এবং বিভিন্ন ধরনের যে আমাদের মুড, স্লিপ, আমাদের বৃদ্ধি, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান, তারপরে আমাদের যে মেন্টালিটি, এগুলোর মধ্যে সে যথেষ্ট কি অবদান রাখে এই হরমোনগুলো। এবং এই হরমোনগুলোকে সঠিকভাবে একটা ভারসাম্যপূর্ণ কি করে, ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে, যেটা ডাইনামিকভাবে যে রক্ষা করে হরমোনগুলোর চলাচলের ফ্লো, এটাকে বলা হয় হোমোস্ট্যাসিস। তাহলে পানি কি করে দেখো, পানি এই হোমোস্ট্যাসিসকে কি করে, মেনটেন করে। তাহলে পানির কত বড় ভূমিকা দেখছো। আচ্ছা, মেনটেন্স ফ্লুইডিটি অফ ব্লাড অ্যান্ড লিম্ফ। মেনটেন ফ্লুইডিটি অফ ব্লাড অ্যান্ড লিম্ফ। লিম্ফ হচ্ছে গিয়ে আমাদের তোমার এক ধরনের নোটস বলি আমাদেরকে, যে এটার কাজ হচ্ছে তোমার, আমার যে সাদা রক্ত আছে না, হোয়াইট ব্লাড সেল, এটার মধ্যেই থাকে এটা, ঠিক আছে। এর মধ্যে সে কি করে, এর মধ্যে এই লিম্ফটা তোমার আমাদের সেলগুলোকে কি করে, তোমার সেলগুলোকে বাদ করায়। সে এটা সেলগুলোর উপর দিয়ে গিয়ে সে লিম্ফ নোডসটা কি করে, ফ্লুইডিটি মেনটেন করে। রক্তের মধ্যে যে ফ্লুইডিটি লিম্ফ নোডসের, লিম্ফের বিশাল একটা অবদান রয়েছে। হ্যাঁ, এটা সোজা কথা, এটা হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেল আছে, এটার মধ্যে এটা থাকে। হোয়াইট ব্লাড সেলের মধ্যে এই আমাদের লিম্ফ না, লিম্ফ হচ্ছে এক ধরনের ফ্লুইড, এটা কি করে আমাদের রক্তের মধ্যে থাকে। আবার আমাদের অনেকগুলো লিম্ফ নোডস আছে, ঠিক আছে। ওকে, আসো এবার রিপ্লেসেস লস অফ ফ্লুইড ফ্রম টিস্যু। টিস্যুর মধ্যে যে ফ্লুইডগুলো আছে এগুলোকে কি করে, রিপ্লেসেস লস অফ ফ্লুইড ফ্রম টিস্যু, এগুলো রক্ষা করে, যাতে ধরো যে ফ্লুইড থেকে, যে টিস্যু থেকে যে ফ্লুইডগুলো বের হয়ে যায়, পানিটাকে কি করে, এটাকে আবার ব্যালেন্স করে দেয়, এটাকে আবার রিপ্লেস করে দেয়। হেল্পস ইন ইলিমিনেশন অফ ওয়াস্ট ম্যাটেরিয়াল ফ্রম আওয়ার বডি। ডাই বডি লেখা আছে, ফ্রম আওয়ার বডি হবে এলিমিনেশন অফ ওয়াস্ট ম্যাটেরিয়াল ফ্রম আওয়ার বডি। যেমন মনে করো যে আমাদের যে এক্সক্রিশন হয়ে যায়, এলিমিনেশন হয়ে যায়, মানে প্রস্রাব থেকে পায়খানা থেকে যে ম্যাটেরিয়ালগুলো হয়, হেল্পস কি করে, এই যে যেটা আমাদের দেহে প্রয়োজন হয় না সেটা পানির কারণে, এটা পানির কারণে কি হয়, এই যে ওয়াস্ট ম্যাটেরিয়ালগুলো বের হয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, এখানে ডাই বডি লেখা আছে, আসলে এটা হবে আবার বডি। হ্যাঁ, আচ্ছা, 5 নাম্বার দেখো, হেল্পস ইন ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ফুড অ্যান্ড নিউট্রিয়েন্ট। এই যে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো কি হয়, লিভার থেকে যে এনজাইম এবং হরমোন বের হয়ে আমাদের জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে গিয়ে কি হয়, এই খাবারগুলোকে ভাঙে, ভাঙার পরে এই খাবারগুলো থেকে এনার্জি তৈরি হয়, এনার্জিগুলো আমাদের সেলে গিয়ে পৌঁছায়। এটা কিভাবে হয়, এটা পানির কারণে হয়। পানি এটাকে যথেষ্ট সাহায্য করে। যেমন আমরা খাবার পরে পানি খাই, পানি তো ডাইজেস্টিভের একটা অংশ, পানি ছাড়া কিন্তু ডাইজেস্ট হয় না। আমাদের যে পেটের মধ্যে, স্টোমাকের মধ্যে যে খাবারগুলো আমরা পাই, এগুলো তো ভেঙেই তো আমাদের শক্তি তৈরি হয়, তাই না, এনার্জি। তো এই পানি ছাড়া কি হয়, আমাদের এই খাবারগুলো এনার্জিতে পরিণত হয় না, নিউট্রিয়েন্ট হয় না, যেটাকে আমরা বলছি পুষ্টি। দেখছো, 5 নম্বর হচ্ছে এটা। তারপরে 6 নম্বর হচ্ছে ফর্মস দ্য মেইন কনস্টিটিউট অফ অল বডি জুস। অল বডি জুস বলতে, বডি জুস বলতে আমরা এখানে ওই যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্যাক্সের মধ্যে যে আমাদের বডি জুসটা আছে না, তোমাদেরকে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল জুসই আমরা এটাকে বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ডাইজেস্টিভ জুসের মধ্যে যেমন এনজাইম থাকে, একটু আগে আমি যে বিষয় নিয়ে তোমাদের আলোচনা করলাম, সেটা কি করে, এটা আমাদের এনজাইমগুলো কি করে, যে কেমিক্যাল রিয়াকশন ইন দ্য বডি, বডির মধ্যে যে কেমিক্যাল রিয়াকশনগুলো আছে, এগুলোকে কি করে, সে এই কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে কিন্তু সে আমাদের শরীরের মধ্যে এনজাইমগুলো কি করে, আমাদের খাবারকে ভেঙে এবং কেমিক্যাল রিয়াকশনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এই বডি জুসটাকে কি করে, যে বডি জুসের যে কনস্টিটিউয়েন্টগুলোকে সে কি করে, তৈরি করে এই পানি। 7 নাম্বার দেখো, রেগুলেটস বডি টেম্পারেচার, আমাদের শরীরের যে তাপমাত্রা এটাকে ঠিক রাখে। অ্যান্ড অ্যাক্টস অ্যাজ দ্য ডিস্ট্রিবিউটার অফ বডি হিট, এবং শরীরের মধ্যে যে একটা তাপের সৃষ্টি করে, তৈরি হয়, এটাকে ডিস্ট্রিবিউটার, সে রক্তের মাধ্যমে কি করে, সে ডিস্ট্রিবিউট করে পুরো শরীরের বডির তাপমাত্রা ভারসাম্য বজায় রাখে। ডাজ মেইনটেন, ঠিক আছে। তারপর থার্মাল ব্যালেন্স, এই যে তাপমাত্রার যে ব্যালেন্সটা সে ভারসাম্য রক্ষা করে, আমি একটু আগেই বলে দিচ্ছি, 8 নাম্বার এখানে লেখা আছে থার্মাল ব্যালেন্স।
9 number helps in maintaining acid base balance, helps in maintaining acid base balance। হ্যাঁ, অ্যাসিড বেস ব্যালেন্সে কি করে, সে হেল্পস করে। এখন আসো একটু আমরা দেখি যে অ্যাসিড বেস ব্যালেন্সটা তোমরা বুঝেছো কিনা, এটা আমাকে খেয়াল ক্লিয়ার হতে হবে। তোমরা আসলে দেখছো যে আমরা আগে বলছি যে মেনটেনিং অ্যাসিড বেস ব্যালেন্সটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে অ্যাসিডগুলো তৈরি হয়, ঠিক আছে, এগুলো কিভাবে হয়, এগুলো হচ্ছে আমাদের হোমোস্ট্যাসিস, যেটা বললাম যে হরমোনগুলো যে এন্ডোক্রাইন সিস্টেম থেকে আসে, হোমোস্ট্যাসিস যে হরমোনের যে তোমার স্বাভাবিক ফ্লোটা ব্যালেন্সটা সে নিয়ন্ত্রণ করে কে, হোমোস্ট্যাসিস। এই একটা অবস্থা, হোমোস্ট্যাসিস হচ্ছে একটা অবস্থা যেখানে একটু আগে বললাম যে পানি কি করে এই হরমোনের স্বাভাবিক ডিস্ট্রিবিউশন বা স্বাভাবিক প্রক্রিয়া, ব্লাড স্ট্রিমের ভিতর দিয়ে হরমোন বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং আমাদের যে শরীরের যে একটা গ্রোথটা, তারপরে স্লিপ, তারপরে সেক্সুয়াল ডিজায়ার, তারপরে রিপ্রোডাকশন, এগুলোকে সব কিছু ঠিক রাখছে কিন্তু হরমোন। তাহলে এই যে হরমোনটা কি করতেছে, এটাও কিন্তু আবার সে আমাদের শরীরের মধ্যে যে অ্যাসিডগুলো তৈরি করতেছে, অ্যাসিড বেস ব্যালেন্সও কিন্তু কার মাধ্যমে হচ্ছে, সে পানির মাধ্যমে কিন্তু আমাদের এটা অ্যাসিড বেস ব্যালেন্স হচ্ছে। আমি অ্যাসিড বেস ব্যালেন্স তোমাদের একটু বোঝাই দিই। অ্যাসিড বেস ব্যালেন্স বলতে আমাদের সাধারণত একটা মেজারমেন্ট বলে পিএইচ, এটা সাধারণত হাইড্রোজেন আয়নকে বলা হয় পিএইচ। এটা মানব দেহে হচ্ছে আমাদের শরীরের মধ্যে একজন সুস্থ মানুষ যার শরীরে কোনো রোগ নাই, তার তার পিএইচটা হচ্ছে তোমার 7.35 থেকে 7.45, বুঝতে পারছো? এর 7.35 থেকে 7.45-এর মধ্যে থাকে পিএইচ। হ্যাঁ, যখন ওই যে আমাদের টেস্ট হয় না, তখন এটা যদি আমাদের টেস্টের মধ্যে ধরা পড়ে যে এটা বেশি বা কম হচ্ছে, যখন এই পিএইচের লেভেলটা যখন বেশি হয় তাহলে এটাকে বলা হয় অ্যালকালাইন। আর যদি এই 7.35-এর নিচে কমে আসে তোমার অ্যাসিডটা, তাহলে এটাকে বলা হয় অ্যাসিডেমিয়া। এই অবস্থাটাকে বলা হয় অ্যাসিডেমিয়া। অ্যাসিড বেস ব্যালেন্স যখন শরীরের মধ্যে কমে যায় এটাকে বলা হয় অ্যাসিডেমিয়া। আর যখন অ্যাসিডটা শরীরের মধ্যে বেড়ে যায়, সাধারণত হাইড্রোজেন আয়ন বলি আমরা এটাকে, হ্যাঁ, পিএইচ এটাকে বলা হয়, তখন এই অবস্থাকে বলা হয় অ্যালকেমিয়া। এমিয়া দেখো ব্লাডের মধ্যে এটা বাড়ে, অ্যাসিডের পরিমাণ কি হয়, ব্লাডের মধ্যেই বৃদ্ধি পায়। এটাই হচ্ছে আমাদের পানি কি করে, আমাদের অ্যাসিড বেস ব্যালেন্সটাকে মেনটেন করে। আচ্ছা, এবার আসো আমরা যাই রিকোয়ারমেন্ট অফ ওয়াটার। পানির যে দরকার কোথায় কোথায়, দেখো আমাদের কোথায় কোথায় রিকোয়ারমেন্ট অফ ওয়াটারটা আমাদের লাগবে। যেমন ডেইলি রিকোয়ারমেন্ট অফ ওয়াটার ডিপেন্ডস অন ক্লাইমেট। ক্লাইমেট মানে আবহাওয়ার উপরে, সিজনের উপরে। যেমন শীতকালে আমাদের পানির দরকার খুব কম হয়, খুব শীত থাকে, হ্যাঁ, আমরা কিন্তু পানি খুব কম খাই। আর গরমকালে কী হয়, আমাদের খুব পার্সপারেশন হয়, সোয়েটিং হয়, আমাদের প্রচুর গরম থাকে, আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর আমাদের লবণ এবং পানি বের হয়ে যায়, তখন কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা, আমাদের দেহের রিকোয়ারমেন্টটাই বেশি থাকে, ঠিক আছে। এরপর আসো, এখানে বলছে হ্যাবিট অফ পিপুল, মানুষের অভ্যাসগত কারণে হয়। স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমাদের জীবনযাত্রার মান, ধরো কার কতটুকু পানির প্রয়োজন হচ্ছে এটা ডিপেন্ড করছে তোমার জীবনযাত্রার মানের উপরে। রেট অফ ওয়াস্টেজ, তুমি কতটুকু ওয়াস্টেজ করছো পানি। অনেকে দেখো যে পানি প্রচুর ওয়াস্টেজ করে, বাথরুমে পানি পড়ছে তো পড়ছেই, প্রচুর পানি নষ্ট করে, অজু করতে গিয়ে পানি নষ্ট করে, গোসল করতে গিয়ে। এটার উপরে আমাদের রিকোয়ারমেন্টটা দরকার হয়। ডোমেস্টিক অ্যানিমেল অ্যাটেক্স, এই যে ডোমেস্টিক অ্যানিমেল আমাদের থাকে, ডোমেস্টিক কাজ থাকে। ডোমেস্টিক অ্যানিমেল বলতে ডোমেস্টিক কাজকে বলছে না, আমাদের গৃহপালিত পশু পাখি থাকে, এদের পিছনে আমাদের প্রচুর পানির প্রয়োজন হতে পারে, তো এটা এখানে বলছে। তারপর হচ্ছে দেখো ডেইলি ওয়াটার কনজাম্পশন পার হেড ইজ 150 থেকে 200 লিটার। দেখছো একটা হিসাবে, মানে আমরা এত পানি খাই না কিন্তু আমরা এত পানির ব্যবহার করি, আমাদের প্রয়োজন হয়, গোসল করতে প্রয়োজন, বিভিন্ন কারণে প্রয়োজন, আমরা অজু করতে যাই, গোসল করতে চাই, খাবার জন্য, আমরা রান্না করতে পানির দরকার হয়, অনেক কিছুতে। তাহলে আমরা এটা একটা মেজারমেন্ট দেখাচ্ছে যে প্রতিটা মানুষ 150 থেকে 200 লিটার পানির প্রয়োজন হয় একটা মানুষের। আসো আমরা এবার দেখব ক্লাসিফাই ওয়াটার দ্য টাইপস অফ ওয়াটারের শ্রেণী বিভাগ অথবা টাইপস, কত প্রকারের পানি রয়েছে। হ্যাঁ, আমরা এখানে দেখব প্রথমে লেখা আছে যে অ্যাকর্ডিং টু সোর্স, আমাদের উৎস হিসাবে, আমাদের মানে পানির উৎস হিসাবে আমাদের কি কত প্রকার, 3 প্রকার পানি রয়েছে। একটা হচ্ছে রেইন ওয়াটার, একটা হচ্ছে সারফেস ওয়াটার এবং একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। একটা হচ্ছে পানির প্রবাহ প্রাকৃতিক সারফেস ওয়াটার, যেটা আমাদের নদী নালা খালবিল থেকে পাই। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেটা আমরা ওই টিউবওয়েলের মাধ্যমে তুলে নিই।
এরপর আসো, এটা ছিল এ নাম্বার, অ্যাকর্ডিং টু সোর্স। এই সোর্সের ছিল আমার তিনটা। এবার আসো বি নাম্বার, বলছে যে অ্যাকর্ডিং টু ইটস এফেক্ট অন হেলথ। এখন দেখো যে আমাদের দেহে পানি কিভাবে এফেক্ট করে, মানে প্রভাব রাখে, এটা এটা কিভাবে, এটা হচ্ছে একটা হচ্ছে সেফ ওয়াটার, একটা হচ্ছে হোলসাম পোর্টেবল ওয়াটার। হোলসাম কথাটার মানে হচ্ছে যে পানি আমার দেহের কোনো ক্ষতি করবে না। কি করবে না? যে পানি আমার দেহের কোনো ক্ষতি করবে না, এটা হচ্ছে সেফ টু ড্রিঙ্ক, এটার মধ্যে কোনো টক্সিন নাই, এটাকে বলা হয় হোলসাম পোর্টেবল ওয়াটার। ঠিক আছে, যেগুলো আমার মানে কোনো আর্সেনিক নাই, কোনো টক্সিন নাই, এগুলো হচ্ছে আমার হোলসাম পোর্টেবল ওয়াটার। অথবা পলিউটেড ওয়াটার, কন্টামিনেটেড ওয়াটার, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে যে কী করে পলিউটেড ওয়াটারটা কী হয়, কন্টামিনেটেড করা হয়। হুম। এবার দেখো সি নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল ইমপিউরিটিস। কেমিক্যাল অর্থাৎ পানির মধ্যে যে কেমিক্যাল উপাদান আছে সে অনুসারে আমাদের পানির উৎসটা কীরকম, একটা হচ্ছে হার্ড ওয়াটার এবং একটা হচ্ছে সফট ওয়াটার। প্রথমে আমি হার্ড ওয়াটার বলার আগে আমি সফট ওয়াটারটা বলে দিই। সফট ওয়াটারটা হচ্ছে গিয়ে তোমার বৃষ্টির পানি। এই বৃষ্টির পানিটা কি হয়, এটা একেবারেই সফট ওয়াটার থাকে। হ্যাঁ, এই বৃষ্টির পানিটা হচ্ছে টোটালি ন্যাচারালি এটা সফট। আর একটা হচ্ছে সামুদ্রিক পানি, এটাও সফট ওয়াটার এবং এটা ফুল অফ সোডিয়াম। তার মানে আমাদের সমুদ্রের পানিও হচ্ছে সফট ওয়াটার, কিন্তু এটাতে প্রচুর পরিমাণ লবণ থাকে, এ কারণে ইট ইজ নট সুইটেবল ফর ড্রিঙ্ক, এটা আমাদের ড্রিঙ্কের জন্য সুইটেবল নয়। কথা বুঝতে পেরেছ? এটা হচ্ছে সফট ওয়াটার। তাহলে সফট ওয়াটার হচ্ছে একটা বৃষ্টির পানি, একটা হচ্ছে সামুদ্রিক পানি, নদী, এই বৃষ্টির পানি তো সেখানে যায়। হ্যাঁ, একটা হচ্ছে সফট ওয়াটার বৃষ্টির পানি, সামুদ্রিক পানি যেটা আমরা খেতে পারি না। হার্ড ওয়াটারটা আসে, এটার মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম মিলিত থাকে, যেগুলো আমরা সাধারণত পানিগুলো, যেটা আমরা পিউরিফাইড পানি, যেটা আমরা মিঠা পানি বলি, এটাই হচ্ছে গিয়ে হার্ড ওয়াটার। ওকে, কেমিক্যাল, এটা হচ্ছে কেমিক্যাল ইমপিউরিটিস থেকে এটা আসছে, হার্ড ওয়াটার অ্যান্ড সফট ওয়াটার। ওকে, তাহলে আমরা উৎসটা দেখলাম। উৎসটা কি হিসাবে দেখলাম, যে আমরা টাইপ অফ পানির প্রকার দেখলাম। আমরা এতক্ষণ কিন্তু উৎস দেখিনি, আমরা শ্রেণী বিভাগ দেখলাম পানির। এবার আসব পানি দূষিতের কারণ, হোয়াট আর দ্য কজ অফ ওয়াটার পলিউশন। কজেস অফ ওয়াটার পলিউশন হচ্ছে, প্রথমে বলা হচ্ছে ডাইরেক্ট হিউম্যান কজেস অফ ওয়াটার। আমরা সরাসরি আমরা যে পানির যে দূষিত করি কিভাবে, দেখো সরাসরি আমরা ডাইরেক্ট হিউম্যান কজেস মানে আমরা সরাসরি নিজেদের হাতে যেগুলো করি, এটা হচ্ছে ডাম্পিং করি বিভিন্ন পানিকে পলিউশন, মানে পানিকে ডাম্পিং করি না, মানে বিভিন্ন ধরনের বর্জ্যকে আমরা ডাম্প করছি না। তো বাড়ির পিছনে দেখো, বাড়ির বাইরে গিয়ে তুমি কিন্তু রেখে আসছো তোমার ময়লাটা, এটা কিন্তু পানির সাথে মিশতেছে, এটা দূষিত হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল রান অফ বলতে যে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্যগুলা। এগ্রিকালচার রান অফ, যেমন এগ্রিকালচার রান অফটা বিশাল একটা বিষয়। যেমন আমরা এগ্রিকালচার, কৃষি, আমরা ফসল ফলাই, কিন্তু ফসল ফলানোর আগে ফসলটা যাতে ভালো ফলে, ফসলের মধ্যে যাতে কেউ ইয়ে না করে, কি বলে তোমার, পোকামাকড়ের আক্রমণ না হয়, সেক্ষেত্রে আমরা কী করি, অনেক ধরনের আমরা কেমিক্যাল দিই, অনেক ধরনের ইনসেকটিসাইটিস দিই। এই ইনসেকটিসাইটিসগুলো কিন্তু অ্যাটলিস্ট ন্যাচারালি গিয়ে তোমার খাল বিলের সাথে মিশে এই যে পানিকে দূষিত করে ফেলছে। কেমিক্যাল রান অফ সেম জিনিস, এই কেমিক্যাল রান অফটা ওখান থেকে পাচ্ছে। ল্যান্ড ফিল্ডসগুলো হচ্ছে আমরা ল্যান্ডকে পরিপূর্ণ করে দিচ্ছি। প্লাস্টিক্স সবচেয়ে মারাত্মক জিনিস, এটা কেমন পর্যন্ত পচবে না, তার উপাদানটাই এরকম। তারপর কনস্ট্রাকশন রান, পেছনে কনস্ট্রাকশন হচ্ছে বিভিন্ন ঘর বাড়ি নির্মাণ হচ্ছে, এগুলো সমস্ত বর্জ্যগুলো, ধুলা, তারপরে বালু সিমেন্টের বিভিন্ন বর্জ্য, ইট পাথরে, সেগুলো সব কিছু গিয়ে কিন্তু পানির সাথে মিশে পানিকে পলিউটেড করে দেয়। তারপরে ব্যাটারি তো অ্যাসিডিক, তোমরা জানোই ব্যাটারির পানিতে, এগুলো আমার মারাত্মক ক্ষতি করে পানির। হ্যাঁ, তারপরে আসো আমরা এবার আসো ইনডাইরেক্ট হিউম্যান কজেস অফ ওয়াটার পলিউশন, যেখানে মানুষ সরাসরি পানির পলিউশনের সাথে জড়িত না। হ্যাঁ, কিভাবে হয়, আমাদের অবর্তমানে আমরা সরাসরি পানিকে পলিউটেড করে কিন্তু হয়ে যায়, যেমন ডোমেস্টিক সিটি সুয়েজ থেকে, যেমন যে আমরা প্রতিদিন যে আমরা ধরো যে রান্নাঘরে বিভিন্ন জিনিস তৈরি করছো, পানি দিয়ে ধুচ্ছে না, মনে করো মাংস কাটছে পানি দিয়ে ধুচ্ছে, সবজি কাটছো পানি দিয়ে ধুচ্ছে, পানিগুলো কোথায় যায়, সোয়ারেজে যায়। সেপটিক সিস্টেমটা আমাদের, সেপটিক সিস্টেমের কারণে এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যান্টিসেপটিক হচ্ছে না, এটা সেপটিক সিস্টেমটা এরকম, আমাদের টু মেনি নিউট্রিয়েন্টস, আমাদের যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের কারণে কিন্তু পানি পলিউটেড হয়ে যায়। হরমোনস অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স, এই যে দেখছো আমরা যে মানে বাইরে থেকে যে অ্যান্টিবায়োটিক্সগুলো নিচ্ছি, হরমোনসগুলো নিচ্ছি,
এগুলো কিন্তু কারণে কিন্তু হয়ে যায়। লিকস অ্যান্ড স্পিলস, ফসিল ফুয়েলস তো তুমি জানো যে একটা মানুষ মারা গেল, বিভিন্ন ধরনের, মানুষের কথা না, ফসিল ফুয়েলস বলতে বিভিন্ন ধরনের জীবাশ্মকে বলা হচ্ছে। তারপর মাইনিং, হ্যাঁ, এগুলো মাইনিং যেটা করা হয়, যে খনিজে যেখান থেকে মাইনিং হয় সেই যে জায়গাগুলোকে এখানে তোমার কি হয়, আমাকে ফেসবুক খুব জ্বালাচ্ছে, আমার ইয়ে থেকে বিভিন্ন ধরনের মেসেজ আসতেছে, আমাকে এগুলো বন্ধ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখছি লিকস অ্যান্ড স্পিলস, ফসিল ফুয়েলস, মাইনিং। আচ্ছা, এইটুকু ছিল আমাদের যে ইনডাইরেক্ট হিউম্যান কজেস অফ ওয়াটার পলিউশন, মানে মানুষ সরাসরি নিজে এটার সাথে জড়িত না, কিন্তু এটা মানুষের মাধ্যমে ইনডাইরেক্টলি ওয়াটার পলিউটেড হয়ে যাচ্ছে। দেখছো, এখানে হচ্ছে ডোমেস্টিক সিটি সুয়েজ, সেপটিক সিস্টেম, টু মেনি নিউট্রিয়েন্টস, হরমোনস অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স, লিকস অ্যান্ড স্পিলস, ফসিল ফুয়েলস অ্যান্ড মাইনিং, এ কয়টা লিখে দিলেই হবে। এরপর আসো, লিস্ট দ্য নেম অফ 5 ওয়াটার বর্ন ডিজিজ উইথ কজিটিভ অর্গানিজম। আমি একটু বলে নিই যে বলছে যে 5টা পানিবাহিত রোগের নাম লিখো এবং এটা কি কারণে হয়, মানে কোন ভাইরাস, কিসের কারণে এই রোগটা হয়, এটাকে বলা হচ্ছে কজিটিভ অর্গানিজম। কোনটা কজ করছে এই অর্গানিজমটা, এই ভাইরাসটা বা যে পানিবাহিত রোগের যে যে জীবাণুটা, অর্গানিজমটা, এটা কোন কারণে হচ্ছে। এটা তোর 5টা পানিবাহিত রোগের নাম লিখতে হবে এবং সাথে এটা জীবাণু লিখতে হবে। রাইট দ্য নেম অফ ওয়াটার বর্ন ডিজিজ। হ্যাঁ, প্রশ্নটা এভাবে হতে পারে, ক্লাসিফাই ওয়াটার বর্ন ডিজিজ উইথ এক্সাম্পল সহকারে লিখো ওয়াটার বর্ন ডিজিজ, অথবা নেম দ্য ওয়াটার বর্ন ডিজিজ, ওয়াটার বর্ন ডিজিজের নাম লিখো। অথবা এরকম হতে পারে যে রাইট ডাউন দ্য ফেকাল বর্ন ডিজিজ। ফেকাল মানে হচ্ছে পায়খানা বলি আমরা, যেটাকে ওয়াস্ট বলি, আমাদের পায়খানা, এটাকে বলা হচ্ছে ফেকাল বর্ন ডিজিজ। এটা হচ্ছে প্রশ্ন কিন্তু, হ্যাঁ, উত্তরে এখন আমরা যাচ্ছি। উত্তরে আমরা যাচ্ছি, দেখো ডিজিজ আর এক জায়গায় কজিটিভ এজেন্টের নাম লেখা আছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো। এখানে প্রথমটা হচ্ছে ভাইরাল। হ্যাঁ, ভাইরাল মানে হচ্ছে কি, ভাইরাস দ্বারা যেটা হচ্ছে, ভাইরাল দিয়ে হয় হেপাটাইটিস এ, রোগের নাম হচ্ছে হেপাটাইটিস এ, তার পজিটিভ এজেন্ট হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস। তারপরে হেপাটাইটিস ই, হেপাটাইটিস ই ভাইরাস, এখানে এ ই হয়ে গেছে, হেপাটাইটিস ই মানে হেপাটাইটিস ই ভাইরাস। হ্যাঁ, এখানে এটা তোমাদের ই করতে হবে, বলে দিচ্ছি যে এটা আমার ভুল হয়েছে। আচ্ছা, আমি এখন ঠিক করে নিচ্ছি। হেপাটাইটিস ই ভাইরাসটা এখান থেকে এটা চলে যাবে, হেপাটাইটিস ই ভাইরাস। ওকে, ফেসবুক আমাকে খুব জ্বালাচ্ছে, আমি সব কিছু বন্ধ করে কোনো কিছু করতে পারি না। এবার দেখো, ঠিক আছে, হেপাটাইটিস ই হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ এজেন্ট। তবে পোলিও, যে পোলিও হয়ে যায় না ছোটকালে, এটা পোলিও মাইলিটিস, এটা ডিজিজের নাম হচ্ছে পোলিও মাইলিটিস, এটা হচ্ছে পোলিও ভাইরাস। তারপর হচ্ছে ডায়রিয়া, ডায়রিয়া হচ্ছে রোটা ভাইরাস, ডায়রিয়া হয় কোন ভাইরাসের কারণে, রোটা ভাইরাস। এটা হচ্ছে ভাইরাল, এটা হচ্ছে সবই হচ্ছে আমার পানিবাহিত, এই যতগুলো ডিজিজ আমরা দেখছি এটা হচ্ছে পানিবাহিত। ওকে, এরপর আসে ব্যাকটেরিয়ালে, ব্যাকটেরিয়াও পানিতে থাকে এবং এই ব্যাকটেরিয়ার মাধ্যমে কী হয়, যেমন টাইফয়েড অ্যান্ড প্যারাটাইফয়েড, রোগের নাম হচ্ছে টাইফয়েড অ্যান্ড প্যারাটাইফয়েড, এবং এটার পজিটিভ এজেন্ট যেটা জীবাণুর নাম হচ্ছে সালমোনেলা টাইফি অ্যান্ড সালমোনেলা প্যারাটাইফি। মনে থাকবে, জীবাণুর নাম হচ্ছে সালমোনেলা টাইফি অ্যান্ড সালমোনেলা প্যারাটাইফি, রোগের নাম হচ্ছে টাইফয়েড অ্যান্ড প্যারাটাইফয়েড। ওই জীবাণুর নামের সাথে রোগের নামের একটা সম্পর্ক থাকে। যেমন কলেরা, কলেরা কলেরা তো আমরা জানি পানিবাহিত রোগ, এবং এটার এজেন্ট হচ্ছে, জীবাণু হচ্ছে ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা। তার হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি তো আমরাও জানি। হ্যাঁ, ডিসেন্ট্রির সাথে কি আছে, এটা জীবাণুর নাম হচ্ছে শিগেলা স্পেসিস, এর বিভিন্ন প্রজাতির শিগেলা, মারাত্মক জিনিস শিগেলা। হ্যাঁ, উচ্চারণ হবে শিগেলা। এটা আমাদের কি করে, ডিসেন্ট্রি তৈরি করে, ব্যাসিলারি ডিসেন্ট্রি। এরপরে আসো প্রোটোজোয়াল, এটা এক ধরনের প্রোটোজোয়াল, ভাইরাল, ব্যাকটেরিয়াল। এখন আমরা দেখছি প্রোটোজোয়াল, এই প্রোটোজোয়া দিয়ে কি কি রোগ তৈরি হয় দেখো। এই হচ্ছে অ্যামোবিয়াসিস, অ্যামোবিয়াসিসের হচ্ছে রোগের নাম। হ্যাঁ, আর এটার জীবাণুর নাম হচ্ছে অ্যান্টেমোবা হিস্টোলিকা, হিস্টোলাইটিকা, অ্যান্টেমোবা হিস্টোলাইটিকা হচ্ছে জীবাণুর নাম। তারপরে জিয়ারডিয়াসিস, জিয়ারডিয়া ল্যাম্বলিয়া, জিয়ারডিয়াসিস হচ্ছে রোগের নাম, জিয়ারডিয়া ল্যাম্বলিয়া। এরপরে দেখো আমাদের এরপরে হচ্ছে গিয়ে তোমার হেলমিনথিক ডিজিজ, হেলমিনথিক। হ্যাঁ, এখানে কি আসতেছে, হেলমিনথিক ডিজিজ। হেলমিনথিক ডিজিজের মধ্যে হেলমিনথিক হচ্ছে একটা জীবাণু, সেটা
হচ্ছে তোমার ক্যাটাগরাইজ হেলমিন্থ। হ্যাঁ, ডিজিজ মধ্যে হচ্ছে অ্যাসক্যারিয়াসিস, অ্যাসক্যারিয়াসিস হচ্ছে রোগের নাম, আর এটা জীবাণু হচ্ছে অ্যাসক্যারিস লাম্ব্রিওকয়েডস, অ্যাসক্যারিস লাম্ব্রিওকয়েডস। ওকে, এগুলো তোমাকে মুখস্থ লিখতে হবে। এটার এখানে এই যে আমরা দেখলাম যে পজিটিভ এজেন্ট 5 পানিবাহিত রোগের নাম এবং পজিটিভ এজেন্ট যেমন ভাইরাল দেখলাম, ব্যাকটেরিয়াল দেখলাম, প্রোটোজোয়াল এবং হেলমিন্থিক ডিজিজ দেখলাম। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো খুব সহজ, কারণ রোগের সাথে তার পজিটিভ এজেন্টের মিল থাকে। হ্যাঁ, দুই একটা আছে যেগুলো মিল নাই, কিন্তু ম্যাক্সিমামের মিল আছে। এবার আসো আমরা যাবো হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ প্রিভেনশন অফ ফেকাল বর্ন ডিজিজ, মানে পায়খানা যে বর্জ্য মানুষের যে বর্জ্য, পায়খানা শুধু মানুষের না, সবাই আমরা বাথরুম সবাই করে, পশু পাখি সবাই বাথরুম করে, এখান থেকে যে ডিজিজগুলো তৈরি হয় সেগুলো নিয়ে এখন আমরা আলোচনাতে যাব। প্রিন্সিপাল অফ প্রিভেনশন অফ ফেকাল বর্ন ডিজিজ হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে মূল যে প্রিভেনশন কিভাবে করা যায়। হ্যাঁ, এটা দেখো এভাবে 1 2 3 করে তিনটা আছে এখানে, প্রিন্সিপাল অফ প্রিভেনশন তিনটা আছে। এই যে 1 2 3 লেখা আছে, তোমরা খেয়াল করছো বিভিন্ন কালার দিয়ে এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে এটাকে প্রিভেনশন করা, যেমন একটা হচ্ছে নাম্বার 1 ইন্টারভেনশন অ্যাট দ্য সোর্স অফ ইনফেকশন ইনক্লুড, আমাদের ইনফেকশনের সোর্সটা অন্তত বুঝতে হবে যে কোন উৎস থেকে ইনফেক্টেডটা হচ্ছে। 2 নম্বর এনভায়রনমেন্ট ইন্টারভেনশন, এটা প্রকৃতিগত যে আমাদের একটা ইন্টারভেনশন কথাটা মানে হচ্ছে অ্যাকশন, ইন্টারভেনশন কথাটা মানে হচ্ছে জড়িত জড়ানো আর কি, অ্যাকশন। আর 3 নম্বর হচ্ছে হোস্ট। এই তিনটা বিষয় হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ প্রিভেনশনের। আসো আমরা এটার আলোচনাতে যাব। এক নাম্বার হচ্ছে ইন্টারভেনশন, এখানে এ দেওয়া হয়েছে, আসলে এটা 1 নাম্বার। ইন্টারভেনশন অ্যাট দ্য সোর্স অফ ইনফেকশন ইনক্লুড, এটার মধ্যে কি কি আমাদের যাতে আমরা একটু সচেতন থাকবো যে আমরা যে খাবারগুলো খাবো তাতে যাতে আমরা ইনফেক্টেড না হই। ইনফেক্টেড না হইলে কি হবে, আমার কি হবে দেখো, আমার ফেকাল বর্ন ডিজিজগুলো আমার হবে না। 1 নম্বর হচ্ছে অ্যাভয়েডিং র মিল্ক অর ফুডস মেড ফ্রম র মিল্ক, তোমার সরাসরি একেবারে র মিল্কটা কাঁচা দুধ খেয়ে নিচ্ছি। আমরা কি করি, গরুর দুধ বা বিভিন্ন মানে প্রাণীর যে দুধগুলো আমরা সংগ্রহ করার পর আমরা সরাসরি খাই না, এটাকে কি করা, এটা ফোটানো হয়, পানি দেওয়া হয়, বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে খাইতে বসে। আদারওয়াইজ কি হয়, এটা পেটে গিয়ে গন্ডগোল তৈরি করবে, তোমার ফেকালের মাধ্যমে এটা কি হবে, তোমার ওয়াটার বর্ন ডিজিজে তোমার তৈরি হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অফ ফুড আইটেমস বিফোর কনজাম্পশন, এই যে আমরা যেমন করে একটা আপেল খাইলাম, একটা আনারস খাইলাম, একটা গাছের আম, আমরা সাধারণত গ্রামে যেটা দেখি, তোমরা অনেকেই তা করো, বাড়িতে আম গাছ আছে, আম পেড়ে তোমরা ওখানেই খেয়ে নিচ্ছ, আর ঘরে যাওয়ার দরকার কি, ওখানেই খা। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা খাবার সময় কি করি, কাছাকাছি যদি আমাদের পুকুর না থাকে আমরা কি করি, ফু দেই, আমের মধ্যে ফু দিয়ে খেয়ে ফেলি আমরা, এটা উচিত না। আবার অনেক সময় দেখা যায় যে গাছে চড়ে, গাছগুলো একটু নিচু থাকে আম গাছ কিছু কিছু, তখন কি গাছের মধ্যে উঠে আম খায়, এটা একটা মজা, এটা একটা ফিলিংসের ব্যাপার, এটাও কিন্তু করা উচিত না। কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অফ ফুড আইটেমস বিফোর কনজাম্পশন। লিচুর তো কথাই নাই, লিচুকে আবার ধুইতে হয় নাকি, কোথাও শুনছো নাকি, লিচু নিচ গাছ থেকে পাচ্ছে আর খাইতেছে। কিন্তু আমাদের এরকম যতগুলো ফুড ম্যাটেরিয়ালস আছে আমাদের সবগুলোর উচিত ধুয়ে খাওয়া। এবং অনেকে তো বলে এখন যেটা আছে ভিনেগার দিয়ে অনেক সময় ভিজিয়ে রেখে তারপরে খেতে হয় অনেক খাবারই। হ্যাঁ, ট্রিটমেন্ট অফ ফুডটা আমরা দিতে হবে, আদারওয়াইজ আমাদের যে ফেকাল বর্ন ডিজিজ রোগ, পানিবাহিত আমাদের পায়খানা বাহিত রোগ যেগুলো তৈরি হয়ে যাবে। অ্যাক্টিভ ইমিউনাইজেশন অফ এনিম্যালস, অ্যাক্টিভ ইমিউনাইজেশন আমাদের যে পশু পাখি যে আমরা পানি সাধারণত প্রত্যেকটা ঘরে কিন্তু হাঁস মুরগি এগুলো থাকে, এদের ইমিউনাইজেশনের দিকে আমাদের অবশ্যই অ্যাক্টিভ ইমিউনাইজেশন যাতে এদের থাকে, হ্যাঁ, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা অ্যাক্টিভ ইমিউনাইজেশন এবং প্যাসিভ ইমিউনাইজেশন মাইক্রোবায়োলজিতে পড়েছিলাম, ঠিক আছে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনাইজেশন হচ্ছে যে আলাদা করে, প্যাসিভ মানে হচ্ছে বাইরে থেকে ইনজেকশন দিয়ে ইমিউনাইজড করা, অ্যাক্টিভ হচ্ছে যে তোমার অ্যাক্টিভ ইমিউনাইজেশন তোমার ন্যাচারালি যেটা সেটা জন্মগতভাবে। অনেক সময় দেখো না, অনেক পশু পাখি থাকে, মুরগির বাচ্চা কিন্তু 2 দিন পরে মরে যায়, কারণটা কি, ওই অ্যাক্টিভ ইমিউনাইজেশন ইজ নট, তারা হচ্ছে কি হচ্ছে কম্প্রোমাইজড তাদের ইমিউনাইজটা। হ্যাঁ, এটা কিন্তু ইমিউনাইজেশন করা না, ইমিউনাইজ করা না। অনেক সময় যে সকল হ্যাচারি বলছি না, তোমার বিভিন্ন পোলট্রি ফার্মে যে মুরগির বাচ্চা এগুলো ডিম থেকে তৈরি করা হয়, তখন এদেরকে কিন্তু ইমিউনাইজড করতে হয় অনেক সময়। যেমন আমাদের ঘরের বাচ্চাদেরকে আমরা কি করি, আমরা কি করি বলো তো, আমরা বাচ্চা জন্মগ্রহণ করলে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের যে তোমাদের মাইক্রোবায়োলজিতে পড়েছিল না, কি পড়েছিল, ইমিউনাইজ করতে হয়, তোমার শিডিউল মেনটেন করতে হয়, বিসিজি টিকা, আইটিপি টিকা, এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো এটাই হচ্ছে গিয়ে
অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু ইমিউনাইজেশ করতে হয় এভাবে। স্যানিটারি ডিসপোজাল অফ হিউম্যান ওয়াস্ট, দেখো আমাদের ডিসপোজালটা কিন্তু হয় না। অনেক সময় কী হয় দেখো, এখন অনেক গ্রামে আছে যে পাকা ল্যাট্রিন যাদের নাই তাদের ল্যাট্রিনগুলো কোথাও হয় ওই যে পুকুর বা খালের সাইডে কী করে, ওই যে চারদিকে একটা দরমা দিয়ে, বাড়ির ভিতরে পুকুর আছে, পুকুরের সাইডে কিন্তু ল্যাট্রিন করে ফেলছে, ওই ল্যাট্রিনের সমস্ত কিছু গিয়ে পুকুরের পানিতে মিশতেছে। আচ্ছা, এটা হচ্ছে স্যানিটারি ডিসপোজাল অফ হিউম্যান ওয়াস্ট, আমরা করি না। স্যানিটারি ডিসপোজালটা হচ্ছে যেটার কথা বললাম, সেই ডিসপোজালটা অনেকের নাই, হিউম্যান ওয়াস্ট। আবার ওয়াশিং হ্যান্ডস, নাইফস, কাটিং বোর্ড এটসেট্রা আফটার হ্যান্ডলিং আনকুকড ফুড। এখন আমরা অনেক সচেতন হয়েছি, গ্রামের মহিলারাও কিন্তু এখন অনেক সচেতন। রান্না করার আগে হাত ধুয়ে নিচ্ছে, তবে যে বটি দিয়ে, যে দা দিয়ে, যে ছুরি দিয়ে সে রান্না করছে ওটাকে ধুয়ে নিচ্ছে, রান্নার পরও ধুয়ে রেখে দিচ্ছে। এগুলো কিন্তু যেমন আফটার হ্যান্ডলিং আনকুকড ফুড, তুমি রান্না করার আগে কিন্তু এই কাজগুলো করে ফেলতে হবে। তাহলে রান্না যখন করবা তখন তো হাঁড়ির মধ্যে সব কিছু দিয়েই দিলা। এটা অনেকে আগে করতো না, এখন অনেকে সচেতন হচ্ছে। অ্যাভয়েডিং কন্ট্যাক্ট উইথ ম্যাটেরিয়ালস কন্টামিনেটেড উইথ পার এক্সক্রিটা অর সয়েল। পেট এক্সক্রিটা, ওই যে পেট এক্সক্রিটা, তুমি বিড়াল, তুমি কুকুর, অনেক কিছু কিন্তু মানুষ এখন পালতেছে। হ্যাঁ, এরা কিন্তু কি করে, এক্সক্রিটা মানে কি, এদের যে মলগুলা, এগুলো কি করতে হবে, এদের এই মলগুলোকে শ্বাস করে ফেলাতে হবে। এদের কন্ট্রাক্টে তুমি আসলেই তোমার মধ্যে কিন্তু এই ওয়াটার বর্ন ডিজিজের একটা সম্ভাবনা থেকে যায়। ডিকন্টামিনেশন অফ এনিম্যাল প্রোডাক্ট, দ্যাট ইজ উল, গট হেয়ার। ডিকন্টামিনেশন মানে জীবাণুমুক্ত করবা, অফ এনিম্যাল প্রোডাক্ট যেগুলো কি হচ্ছে উল, এই যে উলের আমরা অনেক কিছু পরি না শীতকালে, তারপরে গট হেয়ার, তারপরে দেখো এগুলো কি করতে হবে, আমাকে জীবাণুমুক্ত করতে হবে। আমরা সেই গট হেয়ারের সংস্পর্শে সবসময় আসি, তুমি আদর করছো না, তুমি ছাগলের বাচ্চাটাকে নিয়ে তুমি আদর করছো না, তারপরে উলের ভেড়া আছে, এটার মধ্যেও থাকে। এগুলোকে কি করতে হবে, এগুলোকে জীবাণুমুক্ত করতে হবে। হ্যাঁ, শ্যাম্পু দিয়ে গোসল করাতে হবে বা এমনিতে গোসল করাতে হবে, সাবান দিতে হবে। এগুলো হচ্ছে গিয়ে তোমার আমাদের আশেপাশে যেগুলো আছে ওখান থেকে, এগুলো থেকে এটা শুরু হচ্ছে এটা। তারপরে বারিং ইনটেক্ট অর ক্রিমেটিং অফ ইনফেক্টেড অ্যানিম্যাল মারা গেছে, ধরো যে একটা ছাগল মারা গেছে, এটাকে পুড়িয়ে ফেলবা, এটাকে মাটি দিবা, এটাকে কি করতে হবে, ক্রিমেটিং কথাটার মানে হচ্ছে যে ডেড বডিগুলা, সেটা কি হচ্ছে ডিসপোজ করতে হবে। আমরা যেমন আমাদের ঘরের ময়লাটা ফেলে দেই না, ঠিক এভাবে আমরা কি করি, অনেক সময় মুরগি মরে গেছে এমনি ফেলে দিছি, অনেক সময় বিড়াল মরে গেছে এমনি ওই ময়লার সাথেই ফেলে দিছি রাস্তার উপরে। তাহলে এটা কিন্তু প্রপার বারিংটা হলো না। একটা ছাগল মরে গেছে ফেলে দিছে, ওই ছাগল মরে পচে যাচ্ছে, ওর ওর শরীরটা পচে যাচ্ছে, ওটা কিন্তু বাতাসের সাথে মিশতেছে। আবার ছাগলটা যদি ওই মরা ছাগলটাকে যদি আমি খালে ফেলে দিই, খালের পানিতে কিন্তু তার ওই পচা সে সমস্ত শরীর তো পচে যাচ্ছে। মানুষ মরে গেলে তো শরীর পচে যায়, যে কোনো প্রাণী। তাহলে ওটাকে যদি আমি প্রপার বারিয়াল না করি তাহলে কি হবে, এগুলা আমার পানিকে দূষিত করে ফেলে। এরপর আসো রিকগনাইজিং, প্রিভেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং অফ ইনফেকশন ইন ডোমেস্টিক অ্যানিম্যাল পেটস। রিকগনাইজ করতে হবে, প্রথমে আগে জানতে হবে, প্রিভেন্ট মানে ওর কি হয়েছে, আমার বিড়াল, আমার ছাগল, আমার মুরগি কি হয়েছে, প্রিভেন্ট করতে হবে, রক্ষা করতে হবে, অ্যান্ড কন্ট্রোলিং অফ ইনফেকশন, এবং এই যে মরকটা যাতে না লাগে, এই ইনফেকশনটা যাতে না হয়। আমার কি কাদের কথা বলা হচ্ছে, ডোমেস্টিক অ্যানিম্যাল অ্যান্ড পেট, আমার ঘরের মধ্যে যারা আছে এদেরকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, সে কি রোগাক্রান্ত, তার কি কোনো রোগ হয়েছে, এটা কীভাবে রক্ষা করা যায়, কীভাবে নিয়ন্ত্রণ করা যায় ইনফেকশনটাকে। এই জন্য কী করতে হবে, তোমাকে গিয়ে ভেটেরিনারি ডাক্তারের সাথে তোমাকে কী করতে হবে, সেখানে গিয়ে তোমাকে কথা বলতে হবে। ঠিক আছে, এবার আসো ওয়াশিং হ্যান্ডস আফটার কন্ট্যাক্ট উইথ অ্যানিম্যাল। তুমি যে কোনো অ্যানিম্যালকে ধরছো, ধরার পরে তোমার হাতটা ধুতে হবে, এটাই নিয়ম। আর এখন তো বলার কোনো অপেক্ষা রাখেন, এখন তো আমরা সবাই করোনা আক্রান্ত, করোনা ভাইরাসের কারণে আমাদের এমনিতেই আমাদেরকে এখন খুব সচেতন থাকতে হচ্ছে। আমরা হ্যান্ড ওয়াশ করতেছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি, আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হচ্ছে। ঠিক আছে, এগুলো এখন করতে হবে। ফ্রিজিং, সল্টিং এটসেট্রা অফ ফুড আইটেমস ডিউরিং স্টোরেজ। তুমি ডিপ ফ্রিজে রাখবা, একটু লবণ দিয়ে রেখে দাও না। তুমি মাছকে রাখবা, একটু হালকা লবণ দিয়ে মাছটা রেখে দাও। তুমি আজকে খাবে না, তুমি এক সপ্তাহ পরে খেবে, অনেক বড় মাছ, আজকে কিছু খাবে আর কিছু রেখে দাও। তুমি তো একদিনে খেতে পারবে না এত বড় মাছ, তখন তুমি ওটাকে সল্টিং করো, ফ্রিজিং করো। এগুলো বলছি যে এগুলো করতে হবে। কন্ট্রোল অফ ফ্লাইস, র্যাটস, ককরোচ। বাড়িতে থাকে, বিশেষ করে রান্নাঘরে প্রচুর, আমাদের ঢাকা শহরের রান্নাঘরগুলোতে প্রচুর ককরোচ চলে আসে। কীভাবে চলে আসে, আমার ঘরে কোনো ককরোচ নাই, কিন্তু দেখা যাচ্ছে পাশের ফ্ল্যাট, নিচের ফ্ল্যাট বা উপরের ফ্ল্যাট যারা নোংরা, ওদের ফ্ল্যাট থেকে কি হয়, এইসব ককরোচগুলো ওয়াল বেয়ে বেয়ে আরেকটা রান্নাঘরে ঢুকে যায়, আরেকটা জানলা দিয়ে ঢুকে যায়। বিশেষ করে ঘরে জানলা দিয়ে ঢোকা সম্ভব না, এসি থাকে বা বিভিন্ন বিষয় বিশেষ কারণে ঘরের জানলা বন্ধ থাকে, বিভিন্ন কারণে ঢুকে যায়, সে রান্নাঘর থেকে ঢুকে যায় এসব ককরোচ বাথরুম থেকে। আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। এবং আমরা যদি একটা বাড়িতে আশেপাশের লোক যদি নোংরা থাকে, তাহলে তোমার জন্য খুব পরিশ্রমের ব্যাপার হয়ে যায় নিজের ঘরটাকে পরিষ্কার রাখা। কারণ তুমি নিজের ঘরটা পরিষ্কার করছো, কিন্তু আরেক ঘরের
পোকা ককরোচ যে চলে আসতেছে সেটা তুমি দেখতেছো না, কারণ ককরোচরা সাধারণত ট্রাভেল করে কখন বলো তো? ককরোচরা ট্রাভেলই করে তোমার রাতের বেলা অন্ধকারে। ওকে, আসো এবার কিন্তু 1 নাম্বার চলে গেল। বি নাম্বার বলছে এনভায়রনমেন্ট ইন্টারভেনশন। এই যে প্রকৃতিগত যে ইন্টারভেনশনগুলো আছে, যেগুলো হচ্ছে ইনভলভ স্ট্রিনজেন্ট ফলো আপ ফ্রম প্রোডাকশন অ্যান্ড কনজামশন। এই যে আমরা যে খাই, আমরা যে প্রোডাকশন করি, আমরা যে মানে ফসল জন্মাই আবার ওটাকে খাই, এটার সাথে এগুলো এনভায়রনমেন্টাল ইন্টারভেনশন জড়িত আছে। সাম অফ দ্য ইন্টারভেনশন ইনক্লুড, দেখো, পাবলিক এডুকেশন অন এনভায়রনমেন্টাল অ্যান্ড পার্সোনাল ক্লিননেস। এই যে জনগণকে সচেতন হচ্ছে করোনা ভাইরাসের কারণে, যে এখন আমরা যে সচেতন করতেছি জনগণকে, এটা করতে হবে। সার্ভিলেন্স অফ ফুড এস্টাবলিশমেন্ট, আমরা যে ফুডটা যে এস্টাবলিশ করতেছি, আমরা ফুড যে প্রোডাকশন দিচ্ছি, এটা সার্ভিলেন্স জরিপ চালাইতে হবে। আসলে ফুডটা কীভাবে হচ্ছে, এখানে কতটুকু কীটনাশক দেওয়া হয়েছে, হ্যাঁ, এই ফুডটা যথাযথভাবে তোমার ফসল মাঠ থেকে তোলা হয়েছে কিনা। অনেক সময় দেখবা যে আমরা ভাঙ্গি খাই, আমরা তরমুজ খাই, আমরা বিশেষ করে কলা, সবচেয়ে বিষাক্ত জিনিস কিন্তু আমাদের জন্য কলা হয়ে যায়। কলা, ম্যাক্সিমাম কলাকে কি করা হয়, ওই গাছ থেকে একেবারে একেবারে কাঁচা কলাকে কি হয়, পানিতে চুবিয়ে ওটাকে পাকা করা হয়। এবং কি কারণে করা হয় জানো? কলার চাহিদা আমাদের দেশে প্রচুর, বিশেষ করে ঢাকা শহরে তুমি কলা, প্রতিটা ঘরে ঘরে মানুষ কলা খায়, এত বেশি চাহিদা। এখন এত চাহিদার কারণে কি হয়, প্রচুর কলা উৎপন্ন করতে হয়, ফলাইতে হয়। এখন কলা গাছের মধ্যে কাঁচা থাকতেই কী করে, ওটাকে পেড়ে নিয়ে তাটের মধ্যে কী করা হয়, এই যে কেমিক্যাল দেওয়া হয়, কেমিক্যাল দিয়ে এটাকে পাকানো হয়। এটা হচ্ছে, এটাই বলা হচ্ছে যে সার্ভিলেন্স অফ ফুড এস্টাবলিশমেন্ট। আমাদেরকে সার্ভিলেন্স জরিপ করতে হবে ফুড এস্টাবলিশমেন্ট। অ্যাভয়েডিং কন্টামিনেশন অফ ফুড আফটার কুকিং, মানে রান্না করার পরে যাতে খাবার পচা না হয়ে যায়, গলে না যায়। আমাদের অনেক সময় হয়ে যায় না, এই গরমের দিনে কিন্তু বেশি হয়। এই রান্না করে তুমি খাবার খেয়েছো, 1 ঘন্টা পর তুমি খাবার চোখা হয়ে গেছে, খাবার নষ্ট হয়ে গেছে, তুমি ফ্রিজে না রাখো, তাহলে এগুলো কন্টামিনেশন ফুডটা না হয়, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসো, মেইনটেনেন্স অফ স্যানিটারি ফুড এরিয়া। আমাদের স্যানিটারি ফুড এরিয়া যেখানে আমরা রাখি, ওখানে একটা রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রপার হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ অফ লেফট ওভার ফুড, যে খাবারগুলো আমার বেঁচে যাচ্ছে এগুলাকে কি করতে হবে, প্রপার হ্যান্ডলিং করতে হবে। আমাদের ঘরের মধ্যে কি করি, যে বেঁচে যাওয়ার খাবার বেঁচে যায় না, আমরা বেঁচে যাওয়া খাবার বেশি হলে ফেলে দেয় অনেক ঘরে। সকালবেলা যেটা বেঁচে গেছে সেটা কিন্তু আমরা ফ্রিজে রেখে দিই দুপুরে খাওয়ার জন্য, বা যাদের বাসায় খাবার লোক কম থাকে তাদের কিন্তু ফেলে দিতে হয়। আর যাদের বাসায় ধরো যে খাবার লোক আছে, সে নিজে খেয়ে ফ্রিজের মধ্যে রেখে দিল। কিন্তু আমাদের কিন্তু ম্যাক্সিমাম লেফট ওভার ফুডটা আমরা ম্যাক্সিমাম, এগুলো হোটেল এবং রেস্তোরাঁর ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এটা কিন্তু খাবার, ওই পচে যাওয়া খাবার বা যেটা খাবারটা বাড়তি খাবার, সেটা বিক্রি করতে পারবে না, এটা কি করে রাস্তায় ফেলে দেয়, এটা গরিবদেরকেও দেয় না। ঠিক আছে, এই জন্য বলছে প্রপার হ্যান্ডলিং করতে হবে, এটা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে এই খাবারগুলো। তবে কিচেন ক্লিনলিনেস, যেটা রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা। সেফ ক্যারিং অ্যাট হোম, ক্যারিং করা, তোমার যে যে খাবারগুলো রাখা হচ্ছে সেগুলো এখন বিভিন্ন ধরনের ফয়েল প্যাক পাওয়া যায়, এগুলোকে ক্যানিং করতে হবে। আর ক্যান বলতে আমরা ক্যানিং ক্যান থেকে আসছে, যে টিনজাত খাবার। সেফ ক্যানিং, আমার খাবারটাকে আমি ভালো মতো ক্যান টাইট দিয়ে, মুড়ি যদি আমি এমনি খোলা রাখি, আমার মুড়ি কি সেফ থাকবে? কখনোই থাকবে না। আমরা সাধারণত মুড়ি কি টিনের মধ্যে রাখি, ওই ক্যানিং এটাই বলা হচ্ছে, যে ওই টিনের মধ্যে যদি তুমি রাখো, বাতাস থেকে এয়ার টাইট করে রাখো, তাহলে কিন্তু আমার সেফ থাকে অনেক কিছু। আচ্ছা, কেয়ারফুল স্টোরেজ অ্যান্ড ইউজ, এটা ইউ হয়ে গেছে, এটাকে আমি ইউজ করে দিচ্ছি, রাখো, এটা ইউজ করে দেই। এটা কিছু কিছু ভুল আছে, তোমরা তো বুঝতে পারছো। একটা এমনিতে ক্লাস নেওয়া আর তোমার অনলাইনে তৈরি করে ক্লাস নেওয়ার মধ্যে অনেক পার্থক্য। অনলাইনে প্রচুর খাটতে হয়, এই যে তোমাদের একটা ক্লাসের পিছনে আমার প্রচুর খাটনি আছে, বুঝতে পেরেছো? আসো আসো আমরা দেখি। তারপর হচ্ছে কেয়ারফুল স্টোরেজ অ্যান্ড ইউজ অফ কেমিক্যাল, স্টোরেজ অ্যাওয়ে ফ্রম ফুড, মানে আমি স্টোরেজ করব আমার কেমিক্যাল যেখানে আছে, আমি ধরো কেমিক্যালের সংস্পর্শে আমার খাবারকে রাখবো নয়, তাই বলছি স্টোরেজ অ্যাওয়ে ফ্রম ফুড, আমার ফুড থেকে আমি দূরে যাব, মনে থাকবে। আচ্ছা, এবার আসে হোস্ট, যে 3 নম্বর হোস্টটা কি? অ্যাক্টিভ অর প্যাসিভ ইমিউনাইজেশন অ্যান্ড সাসেপ্টিবল হোস্ট। অর্থাৎ তোমার বাড়িতে ধরো যে অনেকের বাসায় থাকে যে বাবা মা একটু বৃদ্ধ হয়ে যায়, দাদা দাদি, তাদেরকে কিন্তু কী করে, মেডিকেশনে রাখতে হয়, তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের ইনসুলিন দিতে হচ্ছে, এরাই হচ্ছে গিয়ে সাসেপ্টিবল হোস্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে এরা হচ্ছে মোস্ট ভালনারেবল। যেমন এখন আমরা বলছি না, করোনা ভাইরাসের কারণে যাদের আগে থেকে লাংসের প্রবলেম আছে, যাদের কাছে ডায়াবেটিস আছে, যাদের আগে থেকে হাই ব্লাড প্রেশার আছে, তারা কিন্তু অনেক বেশি সাবধান থাকবেন। এই যে রোগের কথা বললাম, এটা সাধারণত মধ্যবয়স্কদেরও থাকে না, 60, 70, 80 বয়সের লোকদের কিন্তু এই এই তোমার এই রোগগুলো থাকে। এদেরকে বলা হচ্ছে যে আপনারা খুব বাড়ির বাইরে কম যাবেন। কেন?
এরা হচ্ছে গিয়ে সাসেপ্টিবল হোস্ট। সাসেপ্টিবল হচ্ছে ভালনারেবল, এদের ইমিউনিটিটা হচ্ছে কম্প্রোমাইজড। এদের ইমিউন সিস্টেমটা কিন্তু আমাদের মতো, যারা আমরা রোগ জীবাণু আলহামদুলিল্লাহ যাদের রোগ নাই, আমাদের রোগ জীবাণু থেকে আমরা দূরে, আমাদের ইমিউনিটি সিস্টেম এদের চেয়ে ভালো কাজ করে বলে আমরা কিন্তু রোগ থেকে মুক্ত। এবং এরা কিন্তু ভালনারেবল হয়ে গেছে, দুর্বল। মানে ভালনারেবল কথাটার মানে হচ্ছে ভঙ্গুর। এখন এদের হোস্টগুলোকে কী করতে হবে, এদেরকে অ্যাক্টিভ অর প্যাসিভ অর্গানাইজেশন অফ সাসেপ্টিবল হোস্ট থেকে আমাদেরকে ঠিক রাখতে হবে। এটা হেলথ এডুকেশন অন অ্যাবাভ এরিয়াস, এই যে স্বাস্থ্য সম্পর্কে যে এডুকেশনটা, যখন আমাদের কিন্তু একবার ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি যে কথাগুলো বলছি, উনি কিন্তু এই যে অনেকে কিন্তু ইউটিউবে ডাক্তার জাহাঙ্গীর আলমের দাড়িওয়ালা লোকটা দেখবা যে তার অনেক ভিডিও আছে, উনি একজন ডাক্তার, উনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি জানে। উনি কিন্তু দেখবা যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে। হ্যাঁ, তোমার এই যে পুষ্টির বিষয়গুলো নিয়ে অনেক সময় ওনার অনেক ভিডিও আমি দেখেছি। তো আমি তো এখন তোমাদের পড়াচ্ছি, এবং আমার যেহেতু আইডিয়া আছে বলে আমি তোমাদেরকে ভালো মতো বোঝাতে পারছি। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি তোমাদের। আসলে আমাদের ছিল এইটুকুই। হ্যাঁ, এখান থেকে আমাদের এই প্রশ্নটা আমার আরেকবার পিছনের দিকে যাই। আমাদের প্রশ্নটা কি ছিল, হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ প্রিভেনশন অফ ফেকাল বর্ন ডিজিজ। মানে যে ফেকাল বর্ন ডিজিজ, যেটা মল দিয়ে বা পায়খানা দিয়ে যে বর্ন ডিজিজগুলো হয়, পানিবাহিত যে রোগগুলো হয়, এখান থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখানে 3টা ছিল, সি নাম্বার ছিল হোস্ট। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি 4র্থ প্রশ্নের মধ্যে। আমি কিন্তু একটু খুব দ্রুত যাচ্ছি, তোমরা নিজেরাও বুঝতে পারছো যে স্যার ক্লাসে যেভাবে বলে অনলাইনেও তো ঠিক এভাবে পড়াচ্ছে, একটু স্লো পড়াচ্ছে না। তো তোমাদের উচিত হবে আমার সাথে সাথে যাওয়া। আর এটার মধ্যে একটা সুবিধা আছে, ক্লাসে যে সুবিধাটা তোমরা পাও না, এই সুবিধাটা হচ্ছে যে এখানে যে যতটুকুই আমি আমার লাইভ ক্লাস হোক, সেই ক্লাসে কিন্তু রেকর্ডিংটা থেকে যাচ্ছে। তার মানে তুমি যদি একবারে বুঝতে পারছো না, কিন্তু পরবর্তী কিন্তু তুমি তোমার রেকর্ড চালিয়ে আবার দেখতে পাচ্ছ, এতে তোমার এমবি খরচ হবে। উপায় তো নাই, কিছু তো করতে হবে, কিছু পাইতে হলে কিছু দিতে হবে, তোমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তোমাকে এমবি খরচ করে মোবাইলে দেখতে হবে। আর যদি তোমার বাসায় কম্পিউটার আর ল্যাপটপ থাকে তো কথাই নাই, তুমি স্পষ্ট দেখতে পাবে, কিন্তু সেখানেও তোমার ইন্টারনেট একটা প্রশ্ন জড়িত থাকে। তো কিছু পাইতে হলে তো কিছু খরচ করতে হবে, বারবার এমবি খরচ করে দেখবা, তাহলে ভালো করে বুঝতে পারবা ইনশাল্লাহ। আসো, হোয়াট আর দ্য ফিজিওলজিক্যাল ফাংশন অফ ওয়াটার। এবার আসো আমাদের দেহের সাথে সংশ্লিষ্ট পানির সম্পর্কটা, এর আগে আলোচনা হয়েছে, কিন্তু এটা ফাংশনটা বলছে পানির কাজ। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা পরীক্ষায় আসবে। ফিজিওলজিক্যাল ফাংশন অফ ওয়াটার দেখো, ওয়াটার কনস্টিটিউট অ্যাবাউট 2/3 অফ দ্য টোটাল বডি ওয়েট। এটা তো আমি চলে গেছি। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা 2/3 আমাদের শরীরে পানি, ওজনের, আমাদের শরীরের ওজনের 2/3 হচ্ছে পানি। ব্লাড প্লাজমা কন্টেন্স মোর দেন 90% অফ ওয়াটার। আমাদের শরীরে যে ব্লাড প্লাজমাগুলো আছে, রক্ত এবং প্লাজমা, এটা হচ্ছে আমাদের পানির 90% হচ্ছে ব্লাড আর প্লাজমা। সেল সাইটোপ্লাজম কন্টেন অ্যাবাউট 70%। সেলের মধ্যে সাইটোপ্লাজম আছে, এটা 70% নিয়ে নিচ্ছে। হ্যাঁ, অফ দ্য ওয়াটার। অ্যান্ড ইভেন বোন কন্টেন্ট 20% ওয়াটার। এবং বোন কতটুকু কন্টেন্ট করতেছে, সে 20% নিচ্ছে। কথা বুঝছো? এখানে দেখো যে ব্লাড প্লাজমার মধ্যে 90% হচ্ছে, সে কিন্তু আবার সেল ঘুরে আসতেছে। এই ব্লাড প্লাজমা থেকেই আবার 70% কিন্তু সেল নিয়ে নিচ্ছে, আবার 20% কে নিচ্ছে, আমাদের হাড়। হ্যাঁ, আমাদের বোন কন্টেন্ট নিয়ে নিচ্ছে পানি। এই পানিগুলো এরা প্রয়োজন হচ্ছে এদের। আচ্ছা, আমাদের কিন্তু কাজ করতেছি, পানির ফিজিওলজিক্যাল কাজ, আমাদের দেহের মধ্যে যে পানির যে কাজগুলো, সেটা কিন্তু আমরা করতেছি। ঠিক আছে, ওকে। এবার আসে 1 নম্বর হচ্ছে রিপ্লেসেস ফ্লুইড লস ফ্রম দ্য টিস্যু। আমাদের টিস্যু থেকে যে পানিগুলো লস হয়ে যায়, সেগুলোকে কি করা হয়? আচ্ছা, আমি এটা মনে একটু আগে আলোচনা করেছি। মেনটেন ফ্লুইডিটি অফ ব্লাড অ্যান্ড লিম্ফ। লিম্ফটা একটু আগে বলছিলাম যে লিম্ফ হচ্ছে একটা কালারলেস ফ্লুইড, যেটা আমাদের সাদা রক্ত কোনো হোয়াইট ব্লাড সেলের মধ্যে থাকে। হ্যাঁ, সেটা আছে হোয়াইট ব্লাড সেল থেকে কী করে, সে সেলের উপর দিয়ে সেলকে বাদ করিয়ে সে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে সাথে মিশে যায়। এটা হচ্ছে তোমার লিম্ফ। হেল্প ইন এলিমিনেশন অফ ফাস্ট ম্যাটেরিয়াল ফ্রম বডি থেকে, এটা আমি একবার দেখিয়েছি, আমার মনে পড়ছে। একটু আগে আলোচনা হয়েছে। হেল্পস এলিমিনেশন অফ ফাস্ট ম্যাটেরিয়াল ফ্রম বডি থেকে, যে আমাদের যে এলিমিনেশন অফ ফাস্ট ম্যাটেরিয়াল, যেটা আমাদের শরীরের কাছে লাগে না, সেটা আমাদের প্রসাব পায়খানা থেকে বের হয়ে যায়। এটার পিছনে পানির একটা বিরাট অবদান আছে। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কাজ, হ্যাঁ, পানির। আর অ্যাক্টস অ্যাজ এ ট্রান্সপোর্ট ফর ডিজলভ ফুড। এই ডিজলভ ফুড যে আমাদের দেহের মধ্যে যে খাবারগুলো ডিজলভ হয়ে গেছে, এগুলো কী করে, ট্রান্সপোর্ট করে। সে এই এনার্জিগুলো কী করে, ট্রান্সপোর্ট করে। কীভাবে ট্রান্সপোর্ট হয়, আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমটা কি, আমাদের শরীরে রক্তে যে সার্কুলেটরি সিস্টেম আছে, এটাই তো আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম। এভাবে সে কী করে, প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের এই এনার্জিগুলো চলে যাচ্ছে। ঠিক আছে। ফর্মস দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ অল বডি জুস।
অল বডি জুসের মধ্যে সে কনস্টিটিউয়েন্ট তৈরি করে। যে আমি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে বডি জুসের কথা বলছিলাম, যে বডি জুসের মধ্যে লিভার থেকে যেটা তৈরি হয়, যে বডি জুসের মধ্যে এনজাইম থাকে, এই এনজাইমগুলো কী করে আমাদের খাবার যে আমরা খাই সে খাবারগুলোকে কী করে, এই খাবারগুলোকে সে ভেঙে দেয়। কথা বুঝেছো? হ্যাঁ, এই খাবারগুলোকে ভেঙে এগুলোকে শক্তিতে পরিণত করে। হেল্পস ইন দ্য রেগুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ বডি টেম্পারেচার, শরীরের যে তাপমাত্রা এগুলোকে সে নিয়ন্ত্রণ করে এই পানিটা। আসো আমরা দেখবো ইনুমেরেট ডেইলি লসেস অফ ওয়াটার। আমরা এখন দেখব যে আমরা কতটুকু পানির অপচয় না, মানে আমরা খরচ করি, অপচয় বলবো না আমরা, সরি ইনুমেরেট ডেইলি লসেস অফ ওয়াটার। আমাদের শরীর থেকে কতটুকু পানি প্রতিদিন বের হয়ে যাচ্ছে, এমএল মিলিলিটার। এই যে রুট হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন রুট, আর এখানে হচ্ছে কতটুকু পরিমাণ বের হয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে। হ্যাঁ, আমাদের শরীর থেকে পানি। ফেসেস তো বুঝো, পায়খানার থেকে হচ্ছে 100 থেকে 200 মিলিলিটার, 100 থেকে 200 মিলিলিটার। তারপর হচ্ছে ইউরিন থেকে হচ্ছে 1000 থেকে 1500। প্রস্রাব আমরা 4 থেকে 5 বার যাই, এখানে 1000 থেকে 1500 মিলিলিটার। মিলিলিটার তো বুঝতে পেরেছো, এটা পরিমাপ। লাংস, আমাদের লাংস থেকে বের হচ্ছে কত, 250 থেকে 400 মিলিলিটার। ইনসেন্সিবল পার্সপাইরেশন, এই যে আমরা যে রোদের মধ্যে যে তোমরা ঘুরছো ফিরছো, এই যে রোদের মধ্যে কি হয়, আমরা অনেকের যাদের শরীর তৈলাক্ত যাদের বেশি ঘাম বের হয়, যারা প্রচুর পরিমাণ পানি খায় তাদের কিন্তু পানির পরিমাণটা কিন্তু বেশি বের হয়, ঘাম বের হয়। যারা প্রচুর লবণ খায় তাদেরও কিন্তু এটা বেশি বের হয়। খেয়াল করো, এটা হচ্ছে 400 থেকে 600 ml। এটা আমাদের প্রতিদিনই বের হয়ে যায় আমাদের অজান্তেই। ভিজিবল পার্সপাইরেশন, এটা ইনসেন্সিবল ছিল, আর ভিজিবল যেটা দেখা যায় এটা ছিল উপরেটা ইনসেন্সিবল। নান টু 10,000 ml, ঠিক আছে, 10,000-এর কাছাকাছি এরকম কিছু বের হয়। কারণ এটা আমরা যদি বলি যে একজন কৃষকের কথা আমি যদি চিন্তা করি, সারাটা দিন উনি ধরো তোমার বাবা চাচা যারাই আছেন তারা কিন্তু দেখবো যে খোলা গায়ে কাজ করে, এদের হচ্ছে ভিজিবল থাকে পার্সপাইরেশন, আর কিছু হচ্ছে ইনসেন্সিবল পার্সপাইরেশন থাকে। এটা হচ্ছে আমাদের আমাদের দেহ থেকে এই পরিমাণ পানি প্রাত্যহিক প্রতিদিন বের হয়ে যাচ্ছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আসো ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি। এটা খুবই আমার কাছে মনে হয়েছে যে ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এগুলো আমরা ওয়াটার ব্যালেন্স ইন দ্য বডি আমরা এখন দেখব। ওয়াটার ইজ ইনডিসপেন্সিবল, অপরিহার্য ফর অল লিভিং বিংস, প্রত্যেকটা লিভিং বিং এর জন্য, ইনক্লুডিং ম্যান, মানুষ সহকারে। এভারেজ ডেইলি ওয়াটার ইনটেক মানে গ্রহণ করা, আমরা প্রতিদিন যে গ্রহণ করি, অ্যাজ ওয়াটার ইটসেলফ বেভারেজ লাইক টি অর কফির মাধ্যমে, চায়ের মাধ্যমে খাই, আদার ড্রিঙ্কের মাধ্যমে খাই, কোকা কোলার মাধ্যমে খাই। অ্যান্ড ওয়াটার কন্টেন্ট ইন ভেরিয়াস সলিড ফুড সাবস্টেন্স, বিভিন্ন খাবারে যে তরকারিগুলো হয়, তরকারি কি বিভিন্ন ধরনের উপাদানের মধ্যে তো পানি দিয়েই তো তরকারি তৈরি করা হয়, এখানে আমাদের পানি থাকে, এগুলো মিলিয়ে আমরা সবাই অবশ্যই প্রচুর পানি খাই। হ্যাঁ, বাই অ্যান অ্যাডাল্ট পার্সন ইন 24 আওয়ার্স, একজন লোক 24 ঘন্টা ইজ অ্যাপ্রক্সিমেটলি 2 লিটার অন দ্য এভারেজ, এভারেজে 2 লিটার আমরা খাই। এভারেজের কথা বলা হচ্ছে, 2 লিটার পানি আমরা প্রতিদিন খাই। দ্য ওয়াটার টেকেন অ্যাজ ইট ইজ অ্যান্ড আদার ফ্লুইডস কনস্টিটিউট অ্যাবাউট 1.5 লিটার পার ডে। ওয়াটার এবং এর মধ্যে যে অন্যান্য ফ্লুইডগুলো থাকে সেটা সহ আমাদের কি হয়, 1.5 লিটার পার ডে আমরা কি করি, ইনজেস্ট করি, আমরা ইনটেক করি। হ্যাঁ, আচ্ছা। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে অ্যাপ্রক্সিমেটলি সেম অ্যামাউন্ট অফ ফ্লুইড, যতটুকু ফ্লুইড পানি আমরা খাচ্ছি, দ্যাট ইজ 1.5 লিটার অ্যান্ড সো ইজ ইলিমিনেটেড ফ্রম দ্য বডি এজ ইউরিন। এটা কি হয়, সে 1.5 লিটার, এখানে 15 লিটার হয়ে গেছে, এটা আসলে 1.5 লিটার হবে। কি হচ্ছে, এটা আমাদের শরীর থেকে ইউরিনের মাধ্যমে প্রতিদিন যে পরিমাণ পানি খায় ঠিক সেই পরিমাণ পানি কিন্তু আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, দেয়ার আর 2 কিডনিজ অন ওয়ান ইচ সাইড অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, আমাদের পেটের পিছনে যে ক্যাভিটি আছে, ক্যাভিটি মানে গর্ত, ওখানে কিন্তু 2টা কিডনি রয়েছে। এখান থেকে এই 2টা কিডনি কি করে, দ্য কিডনি সার্ভস অ্যাজ ফিল্টারিং মেশিন, এই যে পানিকে সে ফিল্টার করে, ফর ফিল্টারিং দ্য ব্লাড সার্কুলেটিং উইথিন ইটস সাবস্টেন্স, এবং রক্তের সাথে সাথে পানিকে সে কী করে, ব্লাড সাবস্টেন্সকে সার্কুলেটিং উইথিন ইটস সাবস্টেন্স, ব্লাড সার্কুলেশনও সে কী করে, সাহায্য করে। কিডনিস রিটেন ইউজফুল কেমিক্যাল, রিটেন মানে থেকে যাওয়া, কিডনিতে কি থাকে, রিটেন ইউজফুল কেমিক্যাল, যে কেমিক্যালগুলো আমাদের শরীরের জন্য দরকার, কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড, যেটা ব্লাডের সাথে মিশে যায়, যে কেমিক্যালগুলো আমাদের ভালো যেটা দরকার শরীরের জন্য, সে ব্লাড নিয়ে নেয়,
সেলেক্টিভলি নিয়ে নেয়, এটা এটা আমার দরকার নিয়ে গেলাম। অ্যান্ড অ্যালাউ দ্য ভেরিয়াস আনওয়ান্টেড মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট, এবং রক্ত যেগুলো নিয়ে যেগুলো ছেড়ে দেয় এগুলো আনওয়ান্টেড মানে দরকার নাই, আনওয়ান্টেড মানে দরকার, আনওয়ান্টেড মানে অপ্রয়োজনীয় মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট ইন দ্য সার্কুলেটিং ব্লাড টু বি ইলিমিনেটেড অ্যালং উইথ দ্য ইউরিন এক্সক্রিটেড। এটা কিডনির মাধ্যমে সেগুলো যে রক্ত এগুলোকে আনওয়ান্টেড যে ওয়াস্ট প্রোডাক্টগুলো থাকে সেগুলো কি হয় কিডনিতে ছেঁকে, যেগুলো কিডনির কি করে ওটাকে যেটা রাখার দরকার সেটা রেখে দেয়, আর যে ছাকার পরে যেটাগুলো ওয়াস্ট প্রোডাক্ট মনে হয় সেটা ইউরিনারি ট্র্যাক দিয়ে ইউরিনের মাধ্যমে কি হয় সেটা এক্সক্রিটেড হয়ে যায়। এক্সক্রিটেড মানে বের হয়ে যাওয়া, সেটা আমাদের ইউরিন থেকে প্রস্রাব থেকে বের হয়ে যায়, এখানে এই কথাটাই বলা হচ্ছে। Okay, some amount of fluid and certain electrolyte are also eliminated from the body as perspiration or sweat. আবার এই কিছু কিছু পরিমাণ আবার আমাদের পানিটা কি হয়, এই যে ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স করছি না আমরা, ওয়াটার ব্যালেন্স তো করছি আমরা। এখন দেখো এটা কি হয়, কিছুটা আমাদের শরীরের ঘাম থেকে এবং পার্সপাইরেশন থেকে বের হয়ে যায়। হ্যাঁ, কিছুটা তো আমাদের প্রস্রাব থেকে, কিছুটা আমাদের পার্সপাইরেশন ঘাম থেকে বের হচ্ছে। দ্য ফিজিওলজিক্যাল ফেনোমেনো অফ ব্যালেন্সিং অফ ওয়াটার ইনটেক অ্যান্ড ওয়াটার আউটপুট। হ্যাঁ, যে ফিজিওলজি শারীরিক যে একটা প্রক্রিয়া, পানি খাওয়া এবং পানি বের হয়ে যাওয়া, এক্সক্রিশন ইজ কল্ড দ্য ফ্লুইড ব্যালেন্স ওয়াটার ব্যালেন্স অফ দ্য বডি। এই যে পানি খাচ্ছি আবার পানি বের হয়ে যাচ্ছে, দেখছো, এটাকে বলা হচ্ছে ওয়াটার ব্যালেন্স অফ দ্য বডি। এটাকে কি বলা হয়, ওয়াটার ব্যালেন্স অফ দ্য বডি। ঠিক আছে, আচ্ছা আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, আমি তোমাদের এখানে একটু বলে যাচ্ছি যে ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স বলে একটা কথা আছে আমার, এটা হচ্ছে আমার সর্বশেষ। এটা ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স হচ্ছে যে এতক্ষণ যে আমরা ট্রেস এলিমেন্ট পড়লাম, ঠিক আছে, ট্রেস এলিমেন্টের মধ্যে যে প্রত্যেকটাই কিন্তু এটাকে ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্স বলা হয়। এটা প্রত্যেকটার মধ্যে এই যে এলিমেন্টগুলো আছে, মনে করো যে যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কপার এবং ক্রোমিয়াম, যে কয়টাই বললাম এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়াটার ব্যালেন্সে কাজে লাগে, কারণ এই প্রত্যেকটা উপাদান আমাদের শরীরের মধ্যে আছে। এদেরকে বলা হয় ইলেকট্রোলাইট ব্যালেন্স ওয়াটার। কারণ কি জানো, এই যে এদের মধ্যে কিন্তু একটা ইলেকট্রিক চার্জ আছে। ইলেকট্রিক তো বলো, ইলেকট্রিক তো বুঝছো, ইলেকট্রিক যে কারেন্ট বলি, এটার মধ্যে কিন্তু এক একটা ইলেকট্রিক চার্জ আছে, কথা বুঝছো। বিশেষ করে 6টা, এই ট্র্যাস এলিমেন্টের মধ্যে 6টা আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সে 6টার মধ্যে হচ্ছে, দেখো এই 6টার মধ্যে হচ্ছে যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম এবং ফসফেট। এই 6টা ট্রেস এলিমেন্ট আমাদের শরীরের এই যে পানির ভারসাম্য রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, বিশেষ করে 6টা। আমি আবার এই ট্রেস এলিমেন্টের নাম বলছি, সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম তো বুঝছো ওই যে লবণ আছে, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম এবং ফসফেট, যেটা ফসফরাস বলি আমরা। ঠিক আছে, এই 6টা হচ্ছে মানে এদের কিন্তু নিজস্ব ইলেকট্রিক চার্জ আছে। আচ্ছা, কেন হচ্ছে এরা কি কে করে, আমাদের এই শরীরের মধ্যে যে আমাদের রক্ত, হ্যাঁ, তারপরে যে আমাদের ইউরিন যে আমরা প্রস্রাব করি, আমাদের টিস্যুগুলা এবং আদার বডি ফ্লুইডকে এরা কি করে, এরা ব্যালেন্সের ভারসাম্য রক্ষা করে। এগুলো তো একটা কেমিক্যাল রিয়াকশান। এই যে আমি যে খনিজগুলোর কথা বলছি, এগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে যে রাসায়নিক যে কেমিক্যাল রিয়াকশানগুলো হয়, প্রতিক্রিয়া বা বিক্রিয়া হয়, এতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এটাই ছিল আমাদের আজকের পড়ার মূল বক্তব্য। তো ওয়াটার ইলেকট্রোলাইটস ব্যালেন্সটা আমরা ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্সের কথা বলছি। এটা হচ্ছে আমাদের বডির মধ্যে একটা ইলেকট্রিক চার্জ হয়, হ্যাঁ, এবং এই ইলেকট্রিক চার্জের মাধ্যমে তারা আমাদের রক্তের প্রবাহ, আমাদের প্রস্রাব পায়খানার যে নিয়মিতকরণ, আমাদের টিস্যুর মধ্যে সেলের মধ্যে যে এনার্জি যায়, এগুলো যে এবং অন্যান্য বডি ফ্লুইড এবং ফাংশন আছে, এগুলোর মধ্যে এরা গুরুত্বপূর্ণ, এই খনিজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং পানির, শরীরের মধ্যে যে দেহের পানির ভারসাম্য, আমি পানি খাচ্ছি, আমার কতটুকু পানি দরকার, আমার কতটুকু পানি শরীরের দরকার সে নিয়ে নিচ্ছে, এবং যেটা ওয়াস্ট এনিমেল সেটা বের করে দিচ্ছে। এটা হচ্ছে এই যে এই 6টা খনিজটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, এগুলো তারা দেখাশোনা করে শরীরের মধ্যে, কথা বুঝছো, এগুলো তারা কি করে, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা এদের আছে।
আমাদের এখানেই আমাদের সেভ ওয়াটার চ্যাপ্টারটা শেষ হলো এবং এর সাথে সাথে আমি মিনারেল চ্যাপ্টারটা আজকে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আর আগামী আগামী পরশুদিন আমার ক্লাস হবে কি না এটা ডিপেন্ড করতেছে আমি কতটুকু ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আবার বলছি, একটা অনলাইন ক্লাস নেওয়া আর একটা ক্লাসরুমে বসে ক্লাস নেওয়ার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। একটা অনলাইন ক্লাসের পিছনে আমার যে শ্রম এবং সময় দিতে হয়, অনেক সময় দেখা যায় যে আমি সময় মতো, কারণ আমার তো আরও অনেক কাজ আছে, তোমাদের একটা না, ফার্স্ট ইয়ারও ক্লাস নিতে হয়। তো সেক্ষেত্রে ওদের জন্য আমাকে ক্লাস ম্যাটেরিয়ালগুলো তৈরি করতে হয়। তো আশা করি তুমি আমার ইয়েটা বুঝতে পারছো। অনেক সময় দেখা যায় যে ক্লাস নিতে পারিনি সময় মতো, বিভিন্ন কাজ থাকে, আবার অফিসের কাজ থাকে, আবার অফিসে যাওয়া আসা, যেহেতু এখন গণপরিবহন ঠিক মতো চলছে না, করোনা পরিস্থিতি ভালো না, এই সকল কারণে হয়তো দেখা যায় সময়ের এদিক সেদিক হয়ে যেতে পারে। তবে তোমরা নিশ্চিত থাকো, যদি আমি আমার সময় অনুযায়ী ক্লাস নাও নিতে পারি তাহলে বিকেলে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আশা করি আমি আমার সময়টাকে বজায় রাখার চেষ্টা করছি। তো আগামী ক্লাসে আমরা কি করব সেটা আমি তোমাদের মেসেঞ্জারে আমি দিয়ে দিব। তো সবাই এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।